পিএলআর এ যখন সে নিজে যাচ্ছে, হুম। যদি বাই চান্স ফিরে আসতে না পারে তখন কি হবে? মানে মাদার আর্থের সাথে আমাদের হুঁক করে যেতে হয় যে আমি যেখানেই যাচ্ছি মাদার আর্থ টাইম ফেরত হলে ঠিক ঘুড়ির মতন টেনে নিও আমাদেরকে। সেই সময় তুমি তাকে লাভ এনার্জিটা সেন্ড করো যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার শত্রু নই। এটা আপনি বুঝুন যে আমি আপনার শত্রু নই। মা ছেলেকে তন্ত্র করছে, ছেলে বোনকে তন্ত্র করছে। মানে যে যেমনভাবে পারছে করছে। মানে অ্যাজ ইফ জল ভাত। তার সোল হয়তো হিল হয়নি। ওই অবস্থায় জন্ম নিয়েছে। সে হাঁটে-ফুটো নিয়ে জন্মাচ্ছে। ধরো কারো রিডিং করছি, তার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে এবং কোনো প্রেত চালন করা আছে। সেই প্রেত কিন্তু খুব ভয়ংকর। দেখতেও খুব বাজে এবং খুব ভয়ংকর। আমরা কি আরজিকর যে কেসটা হয়েছিল, সেখানে ওরে বাবা! তিলোত্তমার সাথে কি হয়েছিল জানতে পারি? রুট চক্রে যদি প্রবলেম হয়, তাহলে পা, কোমর, হাঁটু, গোড়ালি, জয়েন্ট, পেইন এগুলো হবে। আমার জীবনেই কেন এরকম হয়? আমি তো কখনো কারো সাথে কোনো খারাপ করিনি। এরকম মাঝে, মাঝে মনে হয় না? আপনার এই বর্তমান জীবনে আপনার গত জন্মের কোনো ফল লুকিয়ে নেই তো? চলুন আজ কথা বলি এমনই একটা বিষয় নিয়ে। নমস্কার, আমি সোমা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত আর্টশালায়, পাওয়ারড বাই দ্য ডিজাইন ওয়ার্ল্ড। আর আজকে আমাদের এই আর্টশালায় উপস্থিত আছেন আকাশিক রেকর্ড রিডার পল্লবী রয় নন্দী। নমস্কার, আমি পল্লবী রয় নন্দী। আর ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ তোমার টিমকেও। বলো কিভাবে তোমাকে এই জিনিসটা সম্পর্কে আমি জানাই? কেমন আছো বলো আগে সবার? ভালো আছি। কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, এনার্জিও খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে এই, এই যে ব্যাপারটা মানে আকাশিক রিডিং, মানে এখন মানুষের কাছে এই প্রবলেমগুলো না সবার কাছে খুব কমন। কিন্তু সলিউশনটা বের করা মানে কি বলবো? সবাই ভাবে যে আমার প্রবলেমটাই আমার প্রবলেম। মানে আর কারো এই প্রবলেম নেই। তো এটার কোনো সলিউশনও নেই। কিন্তু আছে। ধৈর্য ধরলে সলিউশন বেরোয়। আচ্ছা, আমাদেরকে ১ম এ তুমি বলো যে এই আকাশিক রেকর্ড রিডিং জিনিসটা কী? মানে জিনিসটাই তো শুনছি ১ম। মানে দেখো তুমি যেরকম আ খাতাতে কিছু জিনিস লিখেছো, সেটা থেকে যেমন তুমি দেখে জিনিসটা বলছো, হুম, মানে তুমি কিন্তু পেজ উল্টালে অলরেডি পড়তে পারবে যে তোমার ওই পেজে কি লেখা আছে। মানে তোমার সোল ওটা লিখেছে এবং তুমি সেটা পরে পড়ছো। হুম, আকাশিক রিডিং না মানে কিছুটা এরকমই। মানে আমরা যে চিত্রগুপ্তের যে খাতা শুনেছি যে আছেন, তো উনি একটা মানুষের সারা জীবনের কর্ম সমস্ত কিছু ওখানে লেখেন। হুম, সেই ব্যক্তিটা যখন মারা যায়, তখন সেই রেকর্ডটা একটা জায়গায় স্টোর থাকে। ভবিষ্যতে সেই সোল হয়তো আবার জন্ম নিল, সে প্রবলেমে পড়েছে। কোনো রিডারের মাধ্যমে সেই বই যদি ওপেন করা যায়, তাহলে তার কী রেকর্ডিং রয়েছে, তার কী কর্মা সেখানে রেকর্ড করা রয়েছে। কোন প্রবলেমের জন্য মানে কোন কর্মার জন্য কোন প্রবলেমটা আসছে, ওটা কিন্তু ওখান থেকে দেখতে পাওয়া যায়। এটার ইতিহাস কি? মানে জন্ম কোত্থেকে? এটা কি ভারতের? দেখো যদি বলি জন্ম কোথায় তাহলে অবশ্যই ভারতের। মানে যেকোনো স্পিরিচুয়াল ফ্যাক্ট, যেকোনো স্পিরিচুয়াল নলেজ এটার মানে অ্যাকচুয়ালি জন্মভূমি কিন্তু আমাদের ইন্ডিয়া। আচ্ছা, কিন্তু যখন সেটা ইন্ডিয়াতে থেকেছে, তখন কিন্তু পরিচিতিটা পায়নি। তখন মানে ওই যেটা হয় আরকি যে বাড়িতে যদি সবাই ডাক্তার হয় তাহলে সবাই মানে সব ডাক্তার আরকি স্পেশাল এরকমভাবে ট্রিটমেন্টটা পায় না। হুম, কিন্তু যখন প্রত্যেকটা ধরো সার্জেনের মধ্যে একজন স্পেশাল ডক্টর তখন সে আরকি সেটাকে মানে সেই জায়গায় তার সম্মানটা আসে। তো সেরকম ইন্ডিয়া এত সমৃদ্ধ সব দিক দিয়ে, যার জন্য এখানে সেই কদরটা কিন্তু হয়নি। পরবর্তীকালে মানে তোমার আ এনসিয়েন্ট যারা মানে গ্রিক বা তোমার হচ্ছে আম ইউরোপ কান্ট্রি যারা মানে ওখানকার প্র্যাকটিশনার যারা, ওনারা এই জিনিসটাকে ক্যাপচার করেন। ঠিক আছে? মানে এই আকাশিক রিডিংটা না মানে এটা ধরো এই দূরদর্শিতা ব্যাপার যেটাকে বলে আরকি। মানে যেটা ঋষিমুনিরা আগে করতেন। ভীষণ তপস্যার মাধ্যমে ওনারা করতেন। ত্রিকালদর্শী যাকে বলা হয়। হুম। তারা ভবিষ্যৎ, পাস্ট এবং প্রেজেন্ট মানে ফিউচার ৩ টেই দেখতে পান। এই বিদ্যাটা কিন্তু আমাদের ইন্ডিয়ার। কিন্তু যখন এখানে মানুষ এক্সিকিউট করতে পারল না, তখন কিন্তু ওনারা সেই জিনিসটাকে মানে জিনিসটা নিলেন, নলেজটা নিলেন এবং তপস্যা ছাড়াও শুধুমাত্র টেকনিকগুলো ফলো করে ওনারা যেভাবে স্টেপগুলো স্টেপ বাই স্টেপ যেতেন, সেগুলো ফলো করে এই জিনিসটা যে করা যায়, সেটা কিন্তু তখন ওনারা জিনিসটা স্প্রেড করল। মানে এটা ইউরোপ কান্ট্রিতে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতেই মেইনলি তোমার এটা ফার্স্টে স্টার্টিংটা হয় এরকমভাবে। এবার ধরো আমাদের ইন্ডিয়াতে একটা ধরো মার্কেটিং এরও ব্যাপার থাকে। যদি কেউ বলে যে আমি ত্রিকালদর্শী, কেউ বিশ্বাস করবে না। কিন্তু কেউ যদি বলে আমি আকাশিক রিডার, কথাটার মধ্যে একটা ডেপথ আছে। মানুষের মধ্যে একটা কিউরিওসিটি হবে যে হোয়াট ইজ আকাশিক রিডিং?
তখন সে জিজ্ঞাসা করবে, সে ব্যাপারটা সম্পর্কে জানবে। কিন্তু যখনই ত্রিকালদর্শী বলে দেওয়া হবে, সে বলবে, "ভণ্ড।" হুম, ঠিক। এইটাই হচ্ছে হিস্ট্রি। মানে তৈরি এখান থেকেই। কিন্তু এই ঘুরে একটা ওয়েস্টার্ন নাম নিয়ে, একটা ওয়েস্টার্ন তোমার হচ্ছে ওদের একটা স্ট্যাম্প নিয়ে তারপর সেটা ইন্ডিয়াতে এরকমভাবে এটা স্প্রেড হয়েছে। আকাশিক রিডিং আর জ্যোতিষশাস্ত্র হুম। দুটো কতটা এক আর কতটা আলাদা? দেখো জ্যোতিষশাস্ত্র মানে ধরো তোমার যে চার্ট, তোমার জন্মের চার্ট, ঠিক আছে? তোমার যে টাইমে তোমার জন্ম হয়েছে, যে ডেটে তোমার জন্ম হয়েছে, যে মাসে এবং যে সালে, যে বারে, হুম, এই পুরো ডিটেলসটা নিয়ে তার একটা চার্ট হয়। হুম। এটা হচ্ছে জ্যোতিষ, মানে জ্যোতিষের যে চার্ট, মানে নক্ষত্র, গ্রহ নক্ষত্রের যে চার্ট, কুষ্টি যেটাকে বলে। কুষ্ঠি। সেটা হচ্ছে তোমার একদম শুধু এই লাইফেরই। মানে তুমি এই লাইফটা কেমনভাবে এসেছো, কেমনভাবে কাটাবে, লাস্ট পর্যন্ত তুমি কোথায় যাবে, শুধু তোমার এই লাইফ, ঠিক আছে? এবার ধরো আমি বলছি যে কোনো একটা গ্রহ নক্ষত্র ধরো, মানে গ্রহ কোনো একটা স্থান ধরো খারাপ আছে, কোনো একটা গ্রহ ডাউন আছে, কোনো একটা গ্রহ খুব বেশি পাওয়ার দিচ্ছে, মাঙ্গলিক, মঙ্গল ভীষণ পাওয়ার দিচ্ছে, মাঙ্গলিক। তাহলে কেন এই প্রবলেমটা হচ্ছে? ধরো তোমার আর আমার চার্ট তো সেমও হতে পারতো। হুম, তুমি আর আমি বন্ধু, মানে আমি এক্সাম্পল বলছি, তুমি আর আমি বন্ধু। তোমার আমার চার্ট সেম হওয়ার উচিত ছিল যেহেতু একই সালে জন্মেছি। হুম, কিন্তু তোমার চার্ট আলাদা, আমার চার্ট আলাদা, তোমার লাইফটা কমপ্লিট আলাদা, আমারটা কমপ্লিট আলাদা। দুটো যমজ সন্তান, তাদেরও ভাগ্য সম্পূর্ণ আলাদা, তাদেরও চার্ট সম্পূর্ণ আলাদা। কেন? হুম। কেন? যে টাইমে জন্মেছে গ্রহ নক্ষত্র তো একই জায়গায় ছিল। তাহলেও দুজনের চার্ট কেন আলাদা হলো? তার কারণ এটাই, কেননা আমাদের ধরো জ্যোতিষের যে মানে ১২ টা মানে রাশি তো, প্রত্যেকটার একটা করে ঘর আছে। কিন্তু তুমি দেখবে কারো চার্টেই না প্রত্যেকটা ঘর কিন্তু কোনো না কোনো গ্রহ দ্বারা আবৃত থাকে না। কিছু, কিছু ঘরে গ্রহ থাকে, কিছু, কিছু ঘর ফাঁকা থাকে। এবার যে ঘরে যে গ্রহটা আছে, সেই অনুরূপ তুমি কাজ করে এসেছো। সে যেটুকু কাজ করেছো তারপর থেকে আবার স্টার্টিং হবে। অতএব গ্রহগুলো সেই পর্যন্ত থেকে কিন্তু তুমি মারা গেছিলে। হুম, সেখান থেকে আবার তুমি স্টার্ট করছো। আর যে ঘরগুলো খালি সেটা তোমার ফ্রি উইল। সেখানে তুমি গ্রহ নক্ষত্র পুট করছো এই লাইফে। হুম। তুমি যা কর্ম করছো সেই অ্যাকর্ডিং কিন্তু গ্রহ এরপর ওই জায়গাগুলোতে বসবে তোমার নেক্সট লাইফে। বুঝলাম। ঘরগুলো খালি থাকে। এটা হচ্ছে জ্যোতিষ। এবার এই যে বললাম যে তোমার কর্ম অনুযায়ী গ্রহগুলো বসে আছে বিভিন্ন ঘরে। ধরো তুমি ভীষণ এক্সপেরিয়েন্সড একজন জ্যোতিষ, ঠিক আছে? তুমি তোমার এক্সপেরিয়েন্স দিয়েই বুঝে যাবে যে এই গ্রহটা এখানে যখন আছে তোমার কর্মাটা এই জায়গায় প্রবলেম ছিল, তাই তোমার এই প্রবলেমগুলো এই লাইফে এসছে। ধরো তুমি খুব নতুন। তুমি ধরো জ্যোতিষটাকে এখনো গুলে খেতে পারোনি। জ্যোতিষটা শিখেছো, বিদ্যাটা আছে, কিন্তু পুরো গুলে খেতে পারোনি। তখন তুমি বলতে পারবে না যে এই গ্রহটা কেন বসলো এই জায়গায়। হুম, হ্যাঁ দিদি বসেছে তোমার এই জায়গায়, তোমার বসেছে বলেই এই প্রবলেমটা আসছে, কিন্তু কেন বসলো? কেন উচ্চস্থ হলো না? বা কেন ব্যালেন্স রইলো না? তখন সেটা যদি তুমি জানতে চাও, তখন তোমাকে আকাশিক রিডারের খোঁজ করতে হবে এবং তোমাকে আকাশিক রিডিং করতে হবে, দেখতে হবে যে এই প্রবলেমটা কেন হলো? বা কি এমন কর্মা ছিল আমার, কি এমন প্রবলেম আমি করেছি, যার জন্য এই গ্রহটা এই জায়গায় বসে পড়লো? আচ্ছা, জেনে হবেটা কি? মানে ধরো জানার পর কি আমি ঠিক করতে পারবো ওটার? জানবে সেই, যার কোনো একটা জায়গায় কারেকশনের প্রয়োজন আছে। ১০০ জনের মধ্যে ১০০ জনেরই কিন্তু আকাশিক রিডিং হয় না আচ্ছা। বা করা যায় না, করতে নেইও। ধরো আকাশিক রিডিংয়ে গিয়ে তুমি মানে আমি ছোটবেলায়, এই ধরো ছোটবেলায় আমার কারো সাথে ঝগড়া হয়েছিল। তাহলে দেখো তো পরের জন্মে আমি ওকে গিয়ে চড় মারতে পারবো কিনা? এরকম ছেলে খেলার জন্য আকাশিক রিডিং নয়। তোমার কোনো ডিপ রুটেড প্রবলেম ফেস করছো তুমি, যেটা তোমাকে খুব প্রবলেম দিচ্ছে। তোমার মন তোমাকে বলছে যে এটার সলিউশন তুই পাবি, তুই খোঁজ কর নিশ্চয়ই পাবি। মানে এটা তোকে ভোগ করতে মানে মানে তার সোল চাইছে কি যে আমি এখান থেকে মুক্তি পাই। এই কষ্ট যেন আমাকে আর পেতে না হয়। তখন তার রুট কজ দেখার জন্য আমাদের আকাশিক রিডিং দেখতে হয়। ছোটখাটো ব্যাপারের জন্য চ্যানেলিং এনাফ। চ্যানেলিং করলে ছোটখাটো যেকোনো প্রবলেমের উত্তর বলো, সলিউশন বলো, গাইডেন্স বলো সবটাই পাওয়া যায়। এই চ্যানেলিং কথাটা যখন বললেন, চ্যানেলিংটা কি? চ্যানেলিং বলতে পারো আকাশিক রিডিংয়েরই একটা লো এনার্জির ফর্ম আরকি। মানে আকাশিক রিডিং করতে গেলে 7th রেলমে আমাদের যেতে হচ্ছে। কিন্তু যখন আমি চ্যানেলিং করছি তখন আমি আমার জায়গাতেই আছি। আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলছি। আমি চোখ খুলেই আছি। কিন্তু আমি আমার যে ট্রুপ আছে, মানে ধরো আমি যাদেরকে প্রেজ করি, আমার যারা গড গডেসেস, আর্কএঞ্জেলস, এঞ্জেলস, ডেইটিস, আমার মানে ধরো পরিবারের যারা
পূর্বপুরুষ প্রত্যেককে মানে কিছু স্পেসিফিক আমাদের থাকে, ওনারা গাইডেন্স আমাদের দেন। তো ওনাদেরকে ইনভোক করা হয়। ওনারা এসে আমাদের মেসেজ দিয়ে যান। বুঝতে পেরেছো? মানে তোমার যে কোয়েশ্চেনটা ধরো একজনের আকাশিক হচ্ছে, একজনের চ্যানেলিং হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করা হলো যে, "ছোটবেলায় আমি পড়ে গিয়ে পা ভেঙেছিলাম। তাহলে আমি কেন পড়ে গেলাম?" যদিও এই কোয়েশ্চেনটা বেসলেস, আমি একটা পুরো এক্সাম্পল বলছি যে পাটা কেন ভেঙে গেল? হুম। সে আকাশিকও দেখলো, সে আরেকজনের চ্যানেলিংও দেখছে। আকাশিকে সে গেল, গিয়ে জিনিসটা দেখলো, তারপর তাকে বলছে। আর চ্যানেলিংয়ে সে ডাইরেক্ট তাকে মেসেজ দিল যে, "তোমার এটা হয়েছিল বা তুমি সামহাউ বদমাইশি করে ভুলভাল সাইকেল চালাচ্ছিলে তাই তুমি পড়ে গেছো।" তোমাকে ওটা ডাইরেক্ট দিয়ে দিল। ইনস্ট্যান্ট। মানে আকাশিকে তোমাকে যেতে হবে, হুম, চ্যানেলিং এ তোমাকে এসে বলে যাবে। এক্সাক্টলি। কিন্তু আকাশিকটা কেন হাই এনার্জির বললাম, তার কারণটা হচ্ছে আকাশিকে তোমার অনেক ফ্রি উইল আছে। তুমি ধরো একটা বই দেখছো, ঠিক আছে? হাতে একটা বই পেলে বা খাতা পেলে মেবি। তাকে তুমি খুলছো, সেখান থেকে তুমি দেখছো। তোমার যদি প্রয়োজন পড়লো তুমি একটা খাতাকে কিন্তু মানে পাতাকে কিন্তু চেঞ্জ করতে পারবে। হুম। কিন্তু চ্যানেলিংয়ে তোমার সেই ফ্রি উইলটা থাকবে না। যেহেতু তোমার মাস্টার্সরা তোমার সামনে বসে আছেন, সুতরাং ওনারাই সর্বোপরি। ওনারা যা বলবেন সেটাই আমাকে নিয়ে নিতে হবে। ওনাদের উপরে আমি কিছু রিকোয়েস্ট করতে পারব না। হুম। কিন্তু আকাশীকে আমার আর্কেঞ্জেলকে আমি রিকোয়েস্ট করতে পারবো যে, ওনার এই পেজে প্রবলেমটা আছে। মানে ওনার এখন লাইফে যে প্রবলেমটা হচ্ছে, ওইটা এই পেজে প্রবলেম আছে। তো এই পেজটা প্লিজ রিমুভ করে দেওয়া হোক বা এই পেজটা ওনার এই বই থেকেই সরিয়ে দেওয়া হোক। উনি কিন্তু যদি মনে করেন যে এটা করা যাবে বা এটা করলে কোনো ওর কর্মা রিলেটেড কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু উনি সেটা করেও দেন এবং প্রবলেমের সলিউশনটা করেও দেন উনি। কিন্তু চ্যানেলিংয়ে সেটা হবে না। এইটাই একটু তফাৎ। না হলে চ্যানেলিং মোটামুটি আকাশিক রিডিং এর মতোই বলা যায়। হুম। আচ্ছা, এই যে চ্যানেলিং করছো, তুমি যে আত্মাদেরকে ডাকছো, হুম। এটাতে ওনারা বিরক্ত হচ্ছেন না? প্রথমত হচ্ছে আত্মাদের ডাকি না। আচ্ছা। এবং বিরক্তর কথাটা বলতে গেলে বলবো, দেখো একটা মানুষের না জন্ম থেকেই ২ জন করে এঞ্জেল থাকে। এবং তুমি যদি লক্ষ্য করো না, খুব স্পেসিফিক যদি লক্ষ্য করো, ভগবান কিন্তু আমাদের জন্ম থেকে কিন্তু ভিজিবলিও ২ জন করে এঞ্জেল দিয়েছেন। একজন মা, একজন বাবা। হুম। একজন দাদু, একজন ঠাকুমা। এদিকেও একজন দাদু, একজন ঠাকুমা। তুমি যখন একটা স্টেজে যাবে, তোমার যখন সন্তান হবে, তুমি এবং তোমার হাসব্যান্ড ২ জন একটা বাচ্চার জন্য। এটা কিন্তু ভিজিবল ফর্মে। তুমি যেখানেই যাবে ২ জন করে গার্ড তুমি পাবে। ২ টো চোখ, ২ টো কান, ২ টো হাত, ২ টো পা। সব কিন্তু উনি দিয়ে রেখেছেন অলরেডি পেয়ারে। এঞ্জেলও ঠিক এরকমই আছে। একটা বাচ্চা জন্মানোর সময় থেকে তার জন্য কিন্তু ২ জন এঞ্জেল থাকেন, তাকে গাইড করার জন্য। এটা আমরা দেবদেবীদের ক্ষেত্রেও দেখেছি। মা কালীর পাশে ২ জন থাকেন। হুম। মা ডাকিনী, লক্ষ্মীর, যোগিনী। হ্যাঁ, মা লক্ষ্মীর পাশে ২ জন থাকেন। ঠিক আছে? তো থাকেন, ১ম থেকেই কিন্তু থাকেন এবং ওনারা কিন্তু ভীষণ অভিমানী। মানে ওনারা খুব সফট। মানে ওনারা তুমি যদি চাও যে প্লিজ হেল্প মি, ওনারা কিন্তু তোমাকে এরকমভাবে ঢেলে দেবে। হুম। কিন্তু যতক্ষণ না তুমি বলবে যে প্লিজ হেল্প মি, ওনারা কিন্তু চুপ করে বসে দূরে বসে কিন্তু শুধু মজা দেখবে। যে কর, আরো কর। কর, কখন ডাকবি তখন যাবো। কর। মানে এরকম আরকি। তো আমরা কি হয় ওনাদেরকে ইনভোক করি। যে শুধু আমাকে গাইডেন্স দিলে হবে না। আমি ক্লায়েন্ট দেখছি, তার প্রবলেম নিয়ে আমি এসেছি। তার যারা আছে মানে এঞ্জেলস তাদেরকেও তুমি ডাকো। তাদের কাছ থেকে গাইডেন্স নেব। হুম। এরকম। তো এটা আত্মা ডাকা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কিছু গুড এনার্জিকে আমরা কল করি ওই সময় আমাদেরকে যারা হেল্প করেন। যেমন আমাদের গড গডেসেস থাকে, ডেইটিস থাকে, বিভিন্ন রকমের এনার্জি থাকে ওই জায়গায়। আচ্ছা, মানে এই যে যখন তুমি আকাশিক রেকর্ড রিড করো, তখন তোমার সাথে কি হয়? মানে তুমি কি দেখতে পাও? কিছু সংকেত পাও? মানে প্রসেসটা কি হয়? প্রসেসটা বলতে ৫ টা সেন্সের উপরেই কাজ হয়। ইনটিউশনের উপরে কাজ হয়। তারপরে তোমার হচ্ছে ভিশনের উপরে কাজ হয়। মেইন হচ্ছে ভিশন। মানে আকাশিক রিডিং এর মেইন হচ্ছে ভিশন। হুম। ঠিক আছে? মানে ভিশন তুমি দেখবেই। তবে তুমি প্রপার রিডার। না হলে তোমার হবে না। বাকি সেন্সেস গুলো হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু তুমি ভিশন পাচ্ছ না। তখন টাক করে কিংবা তোমার থার্ড আই অ্যাক্টিভেশন এর যে প্রসেস হয় সেগুলো করে কিন্তু তোমাকে থার্ড আই অ্যাক্টিভ করতেই হবে। ভিশন যদি না পাও তাহলে তুমি চ্যানেলিং পর্যন্ত যাচ্ছ কিন্তু প্রপার আকাশিক রিডিংটা করতে পারছো না। তো ভিশন আসে, স্মেল আসে, ফিলিংস আসে, পেইন আসে কোনো সময়। মানে ধরো কোনো ব্যক্তি আ ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। সে সেই মুহূর্তে যে পেইনটা ফিল করেছে, সেটা কিন্তু ইনস্ট্যান্ট আমার শরীরে হবে। এবং ওই সময়টা মানে যত তাড়াতাড়ি সম্ভব
ওই কোয়েশ্চেনটাকে জাম্প করে যাওয়া হয় যে আমি দেখে নিয়েছি এই কারণে তার মৃত্যু হয়েছে। সুতরাং নেক্সট কোয়েশ্চেন বলো, এটা আর দেখছি না। তাহলে আমার পেনটা বাড়বে। যতক্ষণ আমি এনার্জিটা নেব, ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা হবে। কেননা সোল তো তখন আমি তো নিজে হয়ে দেখছি না, তার সোল হয়ে দেখছি। বুঝতে পেরেছো? সুতরাং আমাকে সেটা ফিল করাবেই। তারপর ধরো হিট, এক্সেসিভ হিট। কেউ হয়তো আগুনে পুড়ে মারা গেছে। এক্সেসিভ হিট ফিল করা যায়। বুঝলাম। তুমি যখন রেকর্ড রিডিং করো, এই যে বলছো কেউ মারা গেলে সেই পেইনটা তুমি ফিল করো। এতে তোমার এনার্জি ক্ষতিগ্রস্ত হয় না? এনার্জি ক্ষতিগ্রস্ত হয় না। তার কারণটা হচ্ছে তখন আমি তো পল্লবী হিসেবে তো দেখছি না। হুম। আমি তো তার টেরিটরির মধ্যে যখন আমি এন্ট্রি করে গেছি, তখন তো আমি তার সোল হিসাবে দেখছি। প্রবলেমটা অন্য জায়গায় হয়। প্রবলেমটা হয় যেটা যে আমরা ধরো 4th রেলম তো ক্রস করে যাই। 4th রেলম আমরা মোটামুটি সবাই জানি যেটা স্পিরিট রেলম। মানে এখানে অ্যাকচুয়ালি যেটাকে মানে প্রেতজনি বলে আরকি। তো সেই স্পিরিট রেলমকে আমরা ক্রস করে যাচ্ছি। তো ওই সময়টাতে একটু প্রবলেম হয়। হয়তো ধরো কোনো এমন কোনো স্পিরিট আছে যারা হয়তো মুক্তির জন্য চেষ্টা করছে বাট পাচ্ছে না। যখন আমাদের মতো কাউকে দেখে তখন তারা ভাবে কি যে এনার সাথে যদি কানেক্ট করতে পারি তাহলে আমি হয়তো এনার মাধ্যমে মুক্তি পেয়ে যেতে পারি। কিন্তু আমি তো মিডিয়ামশিপ করি না। আমার মতো যারা মিডিয়ামশিপ করে তারা কিন্তু ওদেরকে হেল্প করে। কিন্তু আমি মিডিয়ামশিপ করি না। সুতরাং আমার কাছে সে যদি আসে তার এনার্জিটা আমাকে ডিস্টার্ব করবে। হুম। কাজের কাজ কিছু সে পাবে না। সে বারবার আমাকে নক করবে যে আমি আছি, আমি আছি। কিন্তু আমি তো তাকে হেল্প করতে পারব না। তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রোটেকশন এর ব্যাপার থাকে। আমাদের প্রোটেকশন নিতে হয়। আমাদের অনেক রকম প্রেয়ার্স এর মাধ্যমে অনেক রকমের প্রোটেকশন ধরো ১ টা ২ টো না, আমাদের প্রায় ৭-৮ রকমের প্রোটেকশন নিতে হয়। তারপর সেই এনার্জি লেভেলটা ক্রস করতে হয় এই কারণে। এবং অনেক সময় ধরো কারো রিডিং হচ্ছে, তখন কোনো আনওয়ান্টেড কোনো এন্টিটি হয়তো চলে এলো সামনে। সে হয়তো আশেপাশে ছিল, সে হয়তো কানেক্ট করে গেছে কোনো কারণে। সে হয়তো চলে এলো সামনে। হুম। তখন সে ওই ধরো আমাদের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করে। তখন আমাদেরকে জিজ্ঞাসা করতে হয়, "তুমি কে?" হয়তো যে আমার সামনে ব্যক্তি বসে আছে, তার সাথে হয়তো সে কোনোভাবে কানেক্টেডও নয়। কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি। তার মানে আমাকে তো এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেই হবে যে ওর সাথে কোনোভাবে কানেকশন আছে কিনা। হুম। ও যদি বলে যে, "না, আমি এরকম কাউকে চিনি না" বা এরকম কেউ আমার সাথে নেই। তখন বুঝতে হয় যে এটা অন্য কেউ ছিল। সে হয়তো কিছু বলার জন্য এসেছিল। শুধু ওই প্রোটেকশন এর জন্য বাউন্ডারি ক্রস করতে পারেনি। হুম। এটাই। এমনি কিছু প্রবলেম হয় না যে ধরো ওর কারণে আমার এনার্জি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না। কিন্তু আমরা ট্রাভেল করি পাতি কথা। এটা তো পুরো ট্রাভেলের উপর ধরো এনার্জিটা ট্রাভেল করছে। সুতরাং এনার্জি খুব ড্রেন হয়। মানে প্রচণ্ড এনার্জি ড্রেন হয়। তারপর প্রচণ্ড টায়ার্ড লাগে। মানে লিটারালি ঘুম পায়। তখন ওইটাই প্রবলেম হয় মেইনলি, আর কিছু না। আচ্ছা, এই যে আত্মা, কোথায় থাকে এনারা? মানে ডেকে আনো বলছো, কোথা থেকে ডেকে আনো ওনাদের? দেখো, আমাদের এটা তো 3D ওয়ার্ল্ড, 3rd ডাইমেনশন। এই থার্ড ডাইমেনশন ওয়ার্ল্ড মানে কি? মানে তুমি যাই চোখে দেখছো সেটা পুরোটাই 3D। মানে যেটা ধরো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবটাই রয়েছে। হুম। এরকমই 4th রেলম আছে। যেখানে তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। শুধু মাসটা নেই। মানে মানে ভরটা নেই। মানে ধরো শরীরের যে মানে মাংস ব্যাপারটা আরকি মানুষের, রক্ত মাংস, সেটা শুধুমাত্র নেই। বাদবাকি সবটাই আছে। তুমি মানে ধরো তাকে যদি ওই কোনো ইনজেকশনের মাধ্যমে যদি পুশ করে তাকে যদি কালার দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাকে অবয়বটা তুমি দেখতে পাবে কালারটা। শুধু তার ওই কালারটা নেই, সে শুধু কালারলেস, শুধু এনার্জিটা আছে। আচ্ছা, এটা সে 4th রেলম মানে স্পিরিট ওয়ার্ল্ড। ঠিক আছে? কোথায় আছে এটা? আমাদের মেডিটেশন হিসাবে বলতে গেলে 3Dর উপরেই আছে। মানে পৃথিবীর যে লেয়ার তার উপরেই আছে। আচ্ছা। এরকম হিসাবেই ধরা হয়। এবং 7th মানে ধরো 4th এর পর 5th, 6th, 5th হচ্ছে এঞ্জেলদের। তারপর 6th, তারপর 7th লাইব্রেরি। সেটা আরো অনেক ডাইমেনশন, অনেক ডিপার ডাইমেনশন। মানে ওটা মেডিটেশনেরও ভীষণ ডিপেস্ট একটা মানে ফর্ম থাকে আরকি। তাহলে ভগবানরা কোন ডাইমেনশনে আছেন? দেখো, ভগবানরা কোন ডাইমেনশনে আছে এটা খুব ভুল কোয়েশ্চেন। ভগবানরা কিন্তু কোনো ডাইমেনশন মেইনটেইন করে থাকেন না। আচ্ছা। তোমার মধ্যেই আছেন। বলে না যে আ আমাদের মধ্যেই ভগবান আছে। আমরাই ইউনিভার্স। দেখো, একটা নরমাল তোমাকে আমি কসমস সায়েন্স এর একটা ছোট্ট ইয়ে দিই। আজকে তুমি এই যে ধরো জল, অক্সিজেন এগুলো যেগুলো দেখছো, এটা সত্যিই কি মনে করো যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এসেছে? এগুলো আগেই এসেছে মানে?
সৃষ্টি বিগ হওয়ার সাথে ব্যাং এর সাথেই। দিন যেদিন ধরো সবকিছু মানে হুট করে বিগ ব্যাং মানে ব্লাস্ট হওয়ার পর যখন সমস্তটা ক্রিয়েট হয়েছে, গোটা ইউনিভার্সের মধ্যেই কিন্তু তোমার জলের কণা বলো, হাইড্রোজেনের কণা বলো, অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, সমস্ত কিছু পার্টিকলস কিন্তু তখনই তৈরি হয়ে গেছে। সেগুলো জমাট বেঁধে একটা জায়গায় আসতে টাইম লেগেছে। হুম, এবং দেখো, পৃথিবী থেকে মাটি নিয়ে ইট তৈরি করে বাড়ি তৈরি হচ্ছে। পৃথিবীর জিনিস দিয়েই তো বাড়িটা তৈরি হলো। পৃথিবীর তাই। ভর কিন্তু বাড়লো না। পৃথিবীর ধরো একটা ওজন আছে, আমি ধরে নিলাম তার 10 কেজি ওজন। হুম। তুমি তার মাটি নিয়ে তার উপরে ধরো একটা ছতলা বিল্ডিং করলে, তাহলে কি পৃথিবীর ওজনটা বেড়ে যাবে? বাহ! এটা তো আমি কখনো ভেবে দেখিনি। বাড়বে না তো। হ্যাঁ। সেই জিনিস নিয়েই তুমি তৈরি করছো, স্ট্রাকচারটা শুধু চেঞ্জ হচ্ছে। হুম, মানুষের শরীর, এটাও কিন্তু একটা স্টারডাস্টেরই ফর্ম। তোমার মধ্যে কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা ধুলোকণার প্রত্যেকটা অণুপরমাণু কিন্তু বিরাজমান। তুমি কিন্তু হুট করে কোনো মানে কি বলবো মানে মানে গোটা ইউনিভার্সের বাইরে থেকে এলিয়ান হয়ে এসে পড়োনি। হুম, তুমি কিন্তু এই ইউনিভার্সের মধ্যেকার জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়েছো। যার জন্য তুমি ইউনিভার্সকে ফিল করতে পারছো, যার জন্য তুমি তার সাথে কানেক্ট করতে পারছো। তোমার ধরো 4th জেনারেশনের দাদু, হুম। ওনার ডায়াবেটিস ছিল। তাকে তুমি চোখেও কোনোদিন দেখলে না। কিন্তু জিনগত তোমার সাথে কিন্তু তোমার ডায়াবেটিস হওয়ার চান্সেসটা রয়ে গেল। ইউনিভার্সকে তুমি এইভাবে মানে যদি তুমি কল্পনা করো তাহলে দেখবে খুব একটা কিন্তু অলীক কল্পনা না। শুধু আমরা ডিসটেন্সটার জন্য জিনিসটা বুঝতে পারি না। হুম, বুঝেছো? তো ভগবান যদি বলো, ভগবান মানে কি? ভূমি মানে ভগবান ভয়ে ভূমি, গয়ে গগন, বয়ে বায়ু, আয়ে অগ্নি, নয়ে নীর মানে পঞ্চতত্ত্ব। মানুষ তো পঞ্চতত্ত্বে তৈরি। ভগবান মানুষের মধ্যেই আছে। ঠিক। সুতরাং একে আলাদা করে কোনো ডাইমেনশনে খোঁজার প্রয়োজন নেই। যদি তাদের তাদের যে ধরো লীলাক্ষেত্র মানে আমরা যেগুলো গল্প ফর্মে দেখি সেটাকে তুমি যদি সায়েন্টিফিকভাবে দেখো বা সেটাকে তুমি যদি লজিক্যালি দেখো, তাহলে দেখবে আমরাও তাই করেছি। হুম, আমরাও তাই করেছি। ছোটবেলায় শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন। তুমি একটা সিঙ্গেল বাচ্চাকেও দেখাও তো যে কোনোদিন মাটিতে আঙুল দিয়ে সেটা সে জিভে দেয়নি। এখন মানে ধরো মাটির মেঝে নেই, মার্বেলের মেঝে। কিন্তু তাতেও তো ডাস্ট আছে। কানেকশনটা করে দেখো, সব সেম। শুধু ফর্মগুলো চেঞ্জ হয়েছে। বাহ! সেই আকাশিক রেকর্ড রিড কারা করবে? কেন করবে? ওই যে বললাম, যার ধরো ভীষণ ডিপ রুটেড কোনো প্রবলেম আছে, কোনো প্যাটার্ন ওয়াইজ প্রবলেম হচ্ছে। হুম, ধরো একটা টাইমে প্রচুর ইনকাম করতো, হুট করে ডাউনফল, এবং এমন ডাউনফল যে ধরো মানে ১ থেকে ১০-এর মধ্যে ছিল, মানে ১০ মানে ধরো আমি বলে দিচ্ছি সে একেই ছিল। হট করে সে অনেকটা নেমে গেল। এই ডাউনফলটা কেন হলো? ধরো বিজনেসম্যানে যারা বিজনেস করে তাদের ধরো কখনো লাভ হয়, কখনো লস হয়। হুম, কিন্তু পুরো দেউলিয়া হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তখন দেখতে হয় যে কেন হলো? হুম, ধরো কারো লাইফে সে বারবার খুব অসুস্থ হচ্ছে, কোনো কারণ ছাড়াই। সে হয়তো বুঝতেই পারছে না সে কেন অসুস্থ হচ্ছে। কিন্তু তার মনে হচ্ছে যে হতে পারে এটা কোনো পাস্ট লাইফ কার্মা। হতে পারে আমি কারো সাথে কিছু এরকম করেছিলাম তার জন্য সেটা আমি পাচ্ছি। অকারণে কারো পিঠে ব্যথা হচ্ছে। মানে কাঁধ, পিঠ, কোমর এগুলো ধরো খুব ব্যথা করছে। অকারণে। কোনো জায়গায় পেইন হচ্ছে, কখনো উপরের দিকে পেইন হচ্ছে, কখনো সাইডে পেইন হচ্ছে, বিভিন্ন জায়গায় পেইন হচ্ছে। পিঠের মানে পিঠ, কোমর বা কাঁধে। দেখা গেল সে হয়তো মানে কোনো একটা লাইফে কোনো হাইট থেকে পড়ে মারা গেছে। তার হয়তো আঘাত লেগেছে। তার সোল সেটাকে হিল করতে পারেনি। সেই ট্রমাটা তার কাছে এখনো আছে। সে ওই জায়গাগুলো তাকে ফিল করাচ্ছে। তখন আকাশিক রিডিং এর প্রয়োজন হতে পারে। কারো ধরো লাইফে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে এসছে। সে হয়তো মেবি ক্যারেক্টারের দিক দিয়ে হয়তো সে খারাপ নয়। কিন্তু বাই চান্স কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এসে গেছে। তখন দেখা যায় যে এই ব্যক্তি কে বা কেন এদের মাঝখানে এলো? এরকম মানে ধরো যেটা তোমাকে সলিউশনটা তুমি কোথাও পাচ্ছ না। সেই সলিউশনের জন্য আকাশিক রিডিং। তার উপরে মানে আকাশিক রিডিং এর উপরে এখনো পর্যন্ত আর কোনো মোডালিটি নেই। যেটা তোমাকে মানে প্রপার সলিউশন দেবে যেকোনো প্রবলেমের। হুম, ছোটখাটো প্রবলেমের জন্য সব রকম মডালিটি আছে। সবাই সব রকম চেষ্টা করে নেয়। আমার কাছে যারা ক্লায়েন্ট আসে তারা বলে আমি জ্যোতিষ দেখিয়েছি, নিউমারোলজি দেখিয়েছি, তারপরে বিভিন্ন রকম টোটকা করেছি। YouTube, Instagram এ যেরকম সবাই বলে সেগুলো সমস্ত প্র্যাকটিস সবকিছু করেছি। তাতেও আমি কোনো সলভ হচ্ছে না প্রবলেম আমার। কেন হচ্ছে না বলুন তো? তখন আকাশিক রিডিং লাগে। অথবা চ্যানেলিং, দুটোর মধ্যে একটা। বুঝতে পারছো? এরকম মানে আকাশিক রিডিং সবার লাগে না। কিছু স্পেসিফিক মানুষের প্রবলেম অ্যাকর্ডিং লাগে।
যার যেরকম প্রবলেম তার সেরকম আকাশে রিডিং করতে হয়। বুঝলাম। কর্মফল, এটা কেন আমাকে পরের জন্মের জন্য ওয়েট করতে হচ্ছে? মানে ধরো আমি এই জন্মে কিছু একটা করলাম, হুম, তার তারপর আবার নতুন একটা জন্ম হলো। হুম। আমাকে কেন গত জন্মের ফলটা বর্তমান জন্মে ভোগ করতে হচ্ছে? কেন গত জন্মেই সেটা শেষ হলো না? ধরো তুমি তোমার লাইফ মনে করো ৬০ বছর পর্যন্ত লেখা আছে। হুম, তুমি ঠিক ৫৯ বছর বয়সে একটা বিরাট বড় ক্রাইম করলে। হুম। তারপর তুমি ৬০ বছরে মারা গেলে। তাহলে তুমি ছাড় পেয়ে যাবে? ভোগ করতে হবে না তোমাকে নেক্সট লাইফে? করতে হবে তো। আবার ধরো তুমি ৬০ বছর বয়স পর্যন্তই তোমার জীবনে হয়তো রেখা আছে। তুমি ৬০ বছর পর্যন্ত ভীষণ ভালো মানুষ। মানে তুমি এত পুণ্য করেছো যার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তুমি ৬০ বছরে মারা গেলে। এবার তুমি নেক্সট লাইফে জন্মালে এবং ধরো খুব ছোট্টবেলা থেকে তুমি মানে যদিও এটা হয় না, কর্ম অনুযায়ী এটা হয় না, তাও বলছি হয়তো তারও আগের কোনো লাইফের কারণ বলছি। যে তুমি এমন একটা পরিবারে জন্মালে যেখানে সবাই হয়তো চোর। তুমি চুরি করতে শিখলে ছোট থেকে। তাহলে কি তুমি চোর হিসাবেই আবার মার খেতে শুরু করবে? তাহলে আগের লাইফের ওই যে তুমি পুণ্য করলে, তাহলে তোমার সেটার ফলের চাই না? মানে সেটার ফল দরকার নেই? হুম। চাই তো। তাহলে সেটা তোমার নেক্সট লাইফে তো দরকার। তাহলে এক লাইফে যদি সবটা হয়ে যায়, তাহলে তুমি নেক্সট লাইফটা নেবে কেন? মোক্ষ নিয়ে নেবে। মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। দরকার কি আছে পরের লাইফে যাওয়ার? এই মুখ্য জিনিসটা কি বলো তো? মানে সোলের একদম লাস্ট ডেস্টিনেশন হচ্ছে তার নিজস্ব ঘর। শ্রীহরির পরমধাম। মানে আচ্ছা। মোক্ষ প্রাপ্তি। যেখান থেকে আর জন্ম মৃত্যুর এই সাইকেলের মধ্যে পড়তেই হয় না। একদম সোল পুরো ফ্রি। মানে জন্ম মৃত্যুর সাইকেল থেকেই ফ্রি। তাকে মানে এই আমাদের পৃথিবী মানে জন্ম যে নেওয়া এটা না অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনের মতো। তোমাকে শুধু শেখাবে। তোমাকে শুধু ফল দেবে আর শেখাবে। তুমি শিখেই যাবে কন্টিনিউয়াসলি। পরীক্ষা দেবে, পাস করবে, স্টেপ আপ হবে, আবার শিখবে। আবার পরীক্ষা দেবে, আবার স্টেপ আপ হবে, আবার শিখবে। এই করতে থাকবে সোল। যখন পুরো কার্মা সাইকেল কমপ্লিট হয়ে গেল তখন তুমি মোক্ষপ্রাপ্তি। ব্যাস তোমার সোল আর জন্মাচ্ছে না। তো মানুষের যখন কর্মা শেষ হয়ে যাবে সে মোক্ষপ্রাপ্তি করবে। সে পরের লাইফে কেন জন্মাবে? আর জন্মাতে তোকে সেই মানুষকে তখন হবেই যখন তার কিছু পাস্ট কর্মা থাকবে। সেটা ভালো বা খারাপ যাই হোক। এই শেষটা কখন হবে? আমি এই জন্মে কাজ করলাম, তার হুম, ফল পরের জন্মে। আবার সেই জন্মে কিছু করলাম, তার মানে ফল হুম, পরের জন্মে। হুম, হুম। চলতেই তো থাকছে। হ্যাঁ, শেষটা হবে চলবে, কবে? চলবে। একেকটা সোলের ধরো ৫০ থেকে ৬০ হাজার লাইফও সে এভাবে কাটায়। এমনি তো ৮৪ লক্ষ জনই আমরা সবাই জানি ৮৪ লক্ষ বার জন্মাতে হয়। তার মধ্যে ধরো মনুষ্য জন্ম আসার আগে পর্যন্ত প্রচুর জনই কেটে যায় আরকি। তো মনুষ্য জন্মে ধরো সে ৫০,০০০ টা লাইফ জন্মাবে। হুম, তো এই কর্মা সাইকেল চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে। সোলেরও কিন্তু একটা বয়স থাকে। খুব নিউ সোল। হুম। সে হয়তো ১০০ বা ১৫০ টা জন্ম নিয়েছে। এখনো মানুষ হয়নি। খুব বাচ্চা সোল। তারপরে হয়ে গেল মিড এজ সোল। মানে মিড এজড এর যারা সোল তারা মনে করো মোটামুটি ওই ১,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে জন্ম নিয়েছে। তারপরে হয়ে গেল ম্যাচিওর সোল। যারা ৫০ থেকে ৬০,০০০ এর মতো জন্ম নিয়েছে। তারপরে হয়ে গেল অ্যাওয়াকেন সোল মানে যারা অলরেডি সাধু সন্ন্যাসী এখন চোখে দেখছো তারা। তারা তো মোক্ষপ্রাপ্তি করবেই। তো সোলকেও তো ওই জার্নিটা করতে, করতেই যেতে হবে। সেও আল্টিমেটলি গিয়ে স্পিরিচুয়ালি অ্যাওয়াকেন হবে। পুরো দুনিয়া বুঝবে। বাচ্চাদের তুমি ইউনিভার্স নিয়ে বোঝাতে পারবে না। মানে বাচ্চা বলতে কি? এই বাচ্চা বলছি না। বাচ্চা সোল যারা, সেটা একটা ৬০ বছরের বয়স্ক মানুষেরও বাচ্চা সোল হতে পারে। সেটা কোনো ফ্যাক্ট না। আবার একটা ৩ বছরের বাচ্চা এত ম্যাচিউরড, তাকে হয়তো শুনলেই বোঝা যাবে যে এ মাল্টিপল জন্ম পেরিয়ে এসছে। খুব নলেজের। সুতরাং মানে যতদিন না সোল পুরো জিনিসটাকে কালেক্ট করছে, ততদিন সে মোক্ষপ্রাপ্তি করতে পারবে না। তারপর সে মোক্ষ নিয়ে নেবে। মানে তার মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে। আচ্ছা, সোলের কি লিঙ্গ থাকে? বা এটা পুরুষ সোল, এটা না, মেয়ে না, সোল? না, না। সোল জাস্ট একটা এনার্জি, জাস্ট একটা লাইট, একটা ফ্লেম। মানে অনেকে দেখবে বলে না যে, "তোর আচার-আচরণ অনেকটা ছেলেদের মতন। তুই মনে হয় আগের জন্মে ছেলে ছিলিস।" হ্যাঁ, হতে পারে। হুম, ম্যাসকুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি থাকে। মানে আমি হতে পারে মানে আমি আগের জন্মে পুরুষ ছিলাম, এটা হতে হুম, পারে? হতে পারে। আবার আমি কোথাও শুনেছিলাম যে কেউ পুরুষ হয়ে জন্মালে সে পুরুষ হয়েই জন্মাবে, না, যে মহিলা হয়ে সে না, না, মহিলা না। হয়েই। সোলের কোনো লিঙ্গ হয় না। সোল মাতৃগর্ভে আসার পর তার কর্ম অনুযায়ী তার লিঙ্গ নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী সে জন্ম নেয়। এবার হয়তো তার কিছু ডিজায়ারও থাকতে পারে আগের লাইফে। হয়তো সে ছেলে ছিল। সে হয়তো চেয়েছে যে আমি মেয়ে হয়ে জন্মালে ভালো হতো।
আচ্ছা, এখন অনেকেই চায়, অনেক মেয়েরা যে, "ইস! আমি যদি ছেলে হতাম খুব ভালো হতো। তাহলে কি সে পরের জন্মে ছেলে হয়ে জন্মাবে?" যদি তার ডিজায়ারটা পরে চেঞ্জ না হয়ে যায়, সেটা যদি তার হার্ডকোর ডিজায়ার হয় যে আমি ছেলে হয়েই মানে আমি আর কিছু জানি না। মানে মনে, মনে আমি ছেলেই অ্যাকচুয়ালি। তো পরের লাইফে যেন আমি ছেলে হয়ে জন্মাই। যদি এইটা সে সমর্পণ করে দেয়, হতেই পারে নেক্সট লাইফে সে ছেলে হয়ে জন্মালো। তাহলে এই গে বা লেসবিয়ান হুম, হয়ে যারা জন্ম নেয়, হুম। এটা কেন হয়? দেখো এটা না দেখো কিছুটা তো হরমোনাল ব্যাপার। মানে মেডিকেলি দেখতে গেলে তো হরমোনাল ব্যাপার। হুম, এবার এই যে ডিজায়ারটা না ধরো একটা মানুষের শরীরে মানে একটা পুরুষের শরীরেও কিন্তু মানে সে জন্ম থেকে কিন্তু একটা ১ম তার যে মানে কি বলবো? তার ভ্রূণ। যে ভ্রূণটা ধরো সেটা তো ১ম এ তো মায়ের তো XX দুটোই তো XX থাকে না? হুম, তো অ্যাকচুয়াল কিন্তু পুরুষ এবং মহিলা দুজনের মধ্যেই কিন্তু একটা মাতৃত্বের ভূমিকা থেকেই যায়। মানে একটা মহিলা সুলভ সুলভ আচরণ কিন্তু থাকে। হুম, এবার ধরো সে এভলিউট হলো। এবার মানে তার লিঙ্গটা নির্ধারণ হলো X এর সাথে X এলো না X এর সাথে Y এলো। X টা কিন্তু তোমার রয়েই গেল। হুম, তার সাথে যদি X এলো তাহলে তুমি মহিলা, যদি Y এলো তাহলে তুমি ছেলে। হুম, তুমি হাফ কিন্তু অলরেডি মহিলা রয়েই গেলে। ভগবানের অর্ধনারীশ্বর। কানেক্ট করো। এখানে কিন্তু তুমি দেখছো X রয়ে গেল। তারপর সেখানে Y এসে কানেক্ট হলো। হুম, এবার সে কিন্তু ছেলে হলো। তার শরীরে কিন্তু অলরেডি মহিলা হরমোনটাও আছে, ছেলের হরমোনটাও আছে। বুঝতে পারছো? মানে ক্রোমোজোমটা কিন্তু আছে, হরমোন নয়, ক্রোমোজোমটা আছে। X ক্রোমোজোম, Y ক্রোমোজোম দুটোই আছে। হুম। হতেই পারে যে পরবর্তীকালে তার হয়তো Y ক্রোমোজোমের থেকে তার X ক্রোমোজোম বেশি তাকে ট্রিগার করছে। কিন্তু রূপটা তার হ্যাঁ, ওয়াই যেহেতু ক্রোমোজোমের Y মতো। এসছে X এর সাথে সুতরাং সে ছেলে। কিন্তু তার ক্রোমোজোম তাকে Y ক্রোমোজোমের থেকে X ক্রোমোজোম তাকে বেশি হিট করছে। হুম, তাহলে তার ফর্মটা কিরকম হবে? সে গেই হবে। অ্যাজ ইউজুয়াল যারা লেসবিয়ান তাদের ক্ষেত্রেও তাই। ধরো তারও দুটো X রয়েছে। এক্ষেত্রে বলি তার ধরো দুটো X রয়েছে। ঠিক আছে? কিন্তু ধরো তার তার বাবার যে ভ্রূণ সেখানে তো XY দুটোই ছিল। হুম, এবার সে এক্সটা নিয়েছে। কিন্তু বাবার যে জিন ব্যাপারটা মানে তার যে ধরো ওই জেনেটিক ব্যাপারটা সেটা তো তার মধ্যে আসবে। ধরো তার সেক্ষেত্রে সেটা স্পাইক করছে বা মায়েরটা স্পাইক করছে। হুম, সে লেসবিয়ান হবে। বুঝলাম। এদেরকে তাহলে আমরা অর্ধনারীশ্বরের আন্ডারে ঢোকাতে পারি। অ্যাকচুয়ালি অর্ধনারীশ্বরের আন্ডারে যারা তোমার হচ্ছে ওই LGBTQ কমিউনিটি তাদের প্রত্যেককেই ধরা যায়। শুধু কিন্তু লেসবিয়ান বা গে না। মানে LGBTQ যে পুরো ওদের যে কমিউনিটি পুরোটাকেই কিন্তু অর্ধনারীশ্বর হিসেবে ধরা যায় এবং এই কারণেই দেখবে মানে যে কিন্নর কমিউনিটি আরকি। তাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি এই আ আ অর্ধনারীশ্বর হিসেবে কাউন্ট করা হয় বা ভাবা হয়। কেননা ওনাদের মানে ওনাদের দৌরাত্ম্য বেড়ে গেছে সেটা আলাদা ব্যাপার। সেটা তো সমাজের ব্যাপার। কিন্তু ওনাদের সেই পাওয়ারটা কিন্তু ছিল। মানে কোনো একটা লাইফে ভীষণ হাই স্পিরিচুয়াল একটা ব্যক্তি যদি হঠাৎ করে কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, সেই ব্যক্তি কিন্তু ওই নপুংসক বা কিন্নর হয়ে জন্মানোর চান্স থাকে। সুতরাং তার কিন্তু সেই ওই যে পাস্ট কর্মা, ওই লাইফে যদি চলে যেত তাহলে চলে যেত। কিন্তু সে সেটা নিয়ে ক্যারি করছে। সে হুম। কিন্তু অলরেডি অনেক পুণ্য জমিয়ে রেখেছে। তার কিন্তু আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে, অভিশাপ দেওয়ারও ক্ষমতা আছে। এটা সত্যি ফলে না এগুলো? দেখো মান্যতা তুমি যদি দাও আর অরিজিনাল তুমি যদি কিন্নারকে দেখতে পাও সেক্ষেত্রে কিন্তু ফলে। এখন তো ধরো 90% যদি বলি যে কিন্নার তার মধ্যে তো 50% তো ধরো ভিক। মানে হুম, হুম, তারা নিজেরা চেঞ্জ করে দেখছে মানে ইজি ওয়ে আছে টাকা পয়সা রোজগার করা তারা সেগুলো করছে। তো সেক্ষেত্রে সেটা বলছি না। কিন্তু অরিজিনাল যারা কিন্নার তাদের ব্লেসিং কিন্তু কাজে লাগে। সত্যি লাগে এবং তারা কিন্তু ওই মানে এরকমভাবে টাকা রোজগার করব বলে এতটা এরকম করেও না। জানো তো? সমাজের চাপে পড়লেও তারা এতটা এরকম করে না। তারা কিন্তু খুব ভালো, তারা কিন্তু খুব ভালো ব্লেসিংস দেয়। হুম। তাহলে ওনাদের মধ্যে এমন একটা পাওয়ার থাকার পরেও কেন সমাজে তাদেরকে এরকম নিচু স্তরে ওই রাখা যে বললাম হয়েছে? কর্মা, হুম, বারবার ঘুরে ফিরে একটাই কথা কর্মা। তুমি যে বললে যে এই লাইফে কেন এটা এই লাইফেই কেন পাচ্ছি না, পরের লাইফ অব্দি কেন যাচ্ছে? এই যে কর্মা, সে সারা জীবন পুণ্য করেছে, সে সারা জীবন ধরে তপস্যা করেছে ভগবান শিবের। কিন্তু শেষ মুহূর্তে তার বুদ্ধিভ্রম হয়েছে, সে খুব বাজে কোনো একটা অপরাধ করে ফেলেছে। সে কোনো মহিলার সাথে অপরাধ করে ফেলেছে। তাকে তো অভিশাপটা পেতে হবে। যতই সে পুণ্য করুক। কর্মা কাউকে ছাড়ে না। প্রকৃতি কাউকে ছাড়ে না। বুঝলে? প্রকৃতি যেদিক দিয়ে হোক তোমার কাছ থেকে ঠিক সেটা তুলে নেবে। প্রকৃতির চোখে সবাই সমান। ঠিক। আচ্ছা, আ তুমি আ উম
একটা শব্দ আমরা খুব শুনি, পিওর সোল। পিওর সোল। একটা আত্মাকে আমরা কখন পবিত্র বলবো আর কখন অপবিত্র বলবো? পিওর সোলটা না মানুষের ক্ষেত্রে বলা হয় যে তোমার সোলটা খুব পিওর। হুম, কিন্তু তুমি স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে তুমি কিন্তু পিওর সোল খুঁজতে যেতে পারবে না। ওখানে সবাই পিওর। সোল কিন্তু পিওর। সোল কিন্তু একটা বাচ্চা কিন্তু জন্ম থেকে চোর বা ডাকাত হয়ে জন্মায় না। তার সোলটা এভলিউট হয় ওইভাবে। পারিপার্শ্বিক চাপ বলো, সমাজ বলো, সব দিক দিয়ে সে ওইভাবে শিক্ষা পেয়ে তারপর সে চোর বা ডাকাত তৈরি হয়। ছোট জন্ম থেকে কিন্তু কেউ চোর বা ডাকাত হয়ে জন্মায় না। সোল কিন্তু সবার পিওর। প্রত্যেকেই কিন্তু জন্মেই কাঁদে। হুম, প্রত্যেকে কিন্তু জন্মেই মায়ের কোল চায়। সবাই পিওর। কিন্তু সে তার বিহেভিয়ার কিরকম হচ্ছে, সে কেমন ধরো পারিবারিক শিক্ষা কেমন পাচ্ছে, এইগুলোর উপর ডিপেন্ড করে তার কর্মগুলো নির্ধারণ হয়। যার কর্ম পিওর সে এখনো পিওর সোল, যার কর্ম পিওর নেই সে এখন আর পিওর সোল নেই। আপাতত সে পিওর সোল নেই। কিন্তু তার মৃত্যুর পর তার সোল কিন্তু আবার ফ্রি। মানে সবটা কর্মের উপর ডিপেন্ড করছে। কর্মের উপর একদম। এই সোল আর অরা হুম। দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, যদি বলি যে উম ধরো মোবাইল, হুম, মোবাইল দিয়ে বোঝাই, হ্যাঁ, উদাহরণটা। ধরো মোবাইলটা হচ্ছে তোমার বডি। তুমি যে সিমটা ওর মধ্যে পুট করছো সেটা হচ্ছে তোমার সোল। হুম। আর তুমি মোবাইলটা অন করার পর সেখান থেকে যে ব্রাইটনেসটা যে লাইটটা বেরিয়ে আসছে সেটা তোমার অরা। বাহ! দারুণ বললে। বুঝলে? এবার তুমি অরাটাকে কিন্তু কমাতে বাড়াতে পারবে। হুম, সোলটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। তুমি যখনই সোল বার করে নিলে তোমার বডি কিন্তু ডেড। হুম, ঠিক আছে? সেই সিম কিন্তু তুমি অন্য ফোনে আবার লাগাচ্ছ। সেই ফোনটা আবার জীবিত। হুম। তোমার সাথে কোনো কানেকশন নেই। কিন্তু তোমার ফোনে তোমার কার নাম্বার সিমে সেভ আছে সেটা কিন্তু ওই সিম থেকে দেখা যাবে ওই ফোন থেকে। আকাশিক রিডিং। বাহ! মানে দারুণ। তোমার সোল চেঞ্জ করতে পারবে না। তুমি তোমার অরা চেঞ্জ করতে পারবে। ধরো তুমি কোনোদিন মেডিটেশন করোনি, ভীষণ বাজে কাজের সাথে যুক্ত। তোমার অরা খুব ধরো ডিম হয়ে আছে। তুমি কিন্তু নিজেকে মানে প্রসেসিং এর মাধ্যমে তুমি কিন্তু তোমার অরাকে এনলাইটেন করতে পারবে। হুম। এটাই। আচ্ছা, এই যে জন্মের কথা যখন তুমি বললে, এখন দেখবে মাঝে, মাঝেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে মারমেড বেবি। কারো কোনো একটা বেবি রাক্ষসের মতো দেখতে হয়েছে। এইগুলো কি? এই কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক এখন ব্যাখ্যা আছে? এআই এর যুগে শুধু মারমেড কেন, এখন সব রকম বেবি দেখা সম্ভব। ফ্রুট বেবি, ফ্লাওয়ার বেবি, ডান্সিং বেবি, না, লাভা না, বেবি, মানে বহু কিছু। এটা কিন্তু আমাদের কাটোয়াতেই হয়েছিল গত আচ্ছা, ২ মাস আগেই। আচ্ছা, একটা মারমেড বেবি জন্মেছে। তার পা গুলো একদম পুরো আ লেজার মতো আচ্ছা, মাছের। আচ্ছা। মানে ৪-৫ নিজের ঘন চোখে দেখেছো? আ না ফোনেই দেখেছো? ফোনেই দেখেছি আরকি। ফোনে দেখা এগুলো খুব একটা বিশ্বাস করি না, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যদিও ১০০ টার মধ্যে যদি একটা হয়েও থাকে, তার কিছু মেডিকেল ফল্ট থাকতেই পারে সেক্ষেত্রে। বা ধরো এবার যদি তার রিড করা যায়, এরকম সৌভাগ্য হয়নি এরকম কোনো সোলের রিড করার। যদি করা যায় হয়তো দেখতে পারবো যে তার সাথে হয়তো মাছের কোনো সম্পর্ক ছিল। হুম, বুঝলাম। তাহলে আকাশিক রিডিং এর মাধ্যমে আমরা অতীত জানতে পারবো, হুম, ভবিষ্যৎ, হুম, বর্তমান। হুম। ভবিষ্যৎ জানার মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে। যেরকম? ভবিষ্যতের সবকিছু তুমি জানতে পারবে সেরকমটা না। আকাশিক রিডিং তোমার পাস্ট বুক। তুমি ভবিষ্যৎটা আর্কেঞ্জেলের কাছ থেকে জানতে পারবে কিছুটা, বইয়ে কিছু থাকবে না। বুঝতে পারলে? তোমার মানে প্রেজেন্ট তুমি যেগুলো কর্মা করছো সেগুলো পরপর পেজে লেখা হচ্ছে। কিন্তু আগামী দিনে কি কর্মা করতে চলেছো সেটা তো তুমি করোনি এখনো। সেটা তো এখনো লেখা হয়নি। হুম, তুমি খারাপ কর্ম করার আগে ভেবে চিন্তে করতে পারো যে খারাপটা করব না, ভালোটাই করি। ভালোটাই লেখা হবে। হুম, সুতরাং ভবিষ্যতের কিছু দেখা যায়। ধরো আমি জিজ্ঞেস করলাম আর্কেঞ্জেলকে যে আমার গ্রোথটা কোন দিকে হবে? আর্কেঞ্জেল হয়তো সেটা আমাকে বলল যে, "তুমি এইভাবে এগোও তাহলে তোমার গ্রোথ হবে।" কিন্তু ওটা কিন্তু বই দেখে না। ওটা আর্কেঞ্জেলের সাথে ইন্টারেক্ট করে। তুমি এদের সাথে ডিল কিভাবে করো? ডিল মানে এই যে ধরো আ তুমি যে উনার কাছে গেলে, এই হুম, যে কথাটা বলছো, হুম। ও উনি বিরক্ত হওয়া বা "না আমি কেন তোমাকে বলবো?" এরকম টাইপের রাগ প্রথমত হচ্ছে দেখানো? আমাদের অ্যাটিউনড হতে হয়। আচ্ছা। যেমন ধরো, তুমি অফিসে চাকরি করতে ঢুকলে তোমাকে আই কার্ডটা স্ক্যান করে ঢুকতে হয়। হুম, তবেই তোমাকে এন্ট্রি দেবে। তোমাকে বলবে না, "কেন এসছো শুধু অফিসে? যাও বাড়ি যাও।" বলবে না। তুমি ওখানকার এমপ্লয়ি। হুম, অ্যাজ ইফ আমাদেরও সেম। মানে আমরা যখন মডালিটিটা শিখতে শুরু করি, সবার ১ম আমাদের অ্যাটিউনমেন্ট দেওয়া হয়। অ্যাটিউনমেন্টের দিনই প্রমাণ হয় যে তুমি আকাশিক রিডার হতে পারবে কি পারবে না। তোমাকে আর্কেঞ্জেল ওখানে এন্ট্রি দেবেন কি দেবেন না। সবাইকে দেবে না। অনেকেই আছে যে একেকটা ব্যাচে ৫০-৬০ জন করে ক্লাস করে কিন্তু তার মধ্যে হয়তো একজন বেরোয় আকাশিক রিডার। বুঝতে পারলে? বাকিরা হয়তো
সব জানে। কিন্তু তার ভিশনে ক্লিয়ারিটি নেই। সে হয়তো পারছে না করতে। তাকেও হয়তো আর্কেঞ্জেল পারমিশন দিয়ে দিয়েছিল। হুম। কিন্তু সে সেভাবে জিনিসটাকে হয়তো ডিকোড করতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে আর্কেঞ্জেল হয়তো পারমিশনই দেয় না। সে হয়তো লাইব্রেরিটাই দেখতে পায় না। ফেরত আসতে হয় যে, "না, আমি পারছি না।" ডিকোড কথাটা বলছো, ওনারা কি ডাইরেক্ট কথা বলেন না? ওনারা কি সংকেত হ্যাঁ, দেয়? ওনারা ডাইরেক্ট কথা বলেন না। ওনারা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ তো আলাদা। তো কিরকম? সিম্বল, সাইন অনেক কিছু মানে অনেক রকমভাবে আসে। মানে তোমাকে ওনাদের ওই ল্যাঙ্গুয়েজের সাথে হ্যাবিচুয়েট হতে হবে। তবে তুমি বুঝতে পারবে। মানে তুমি কি দেখতে পাও? ওরা কথা বলছে তোমার সাথে? মানে বা কিছু আমরা সিম্বল এরকম আমরা দেখিয়ে দিল? ডাইরেক্ট বলি। আচ্ছা। আমরা কিন্তু আমাদের কথা ডাইরেক্ট বলি। ওনারা বুঝে নেন। মানে ওনারা বুঝে যায়। মানে অ্যাকচুয়ালি কি বলতো? ইউনিভার্স না কথাটা কিন্তু শোনে না। ইউনিভার্স না এনার্জি রিড করে। আচ্ছা। এটা সবথেকে বড় মানুষের একটা মিসকনসেপশন যে আমরা এই যে বলছি না যে আমাকে এই এনার্জি এসে এই বলেছে, আমি ওনাকে ওই বলেছি। অ্যাকচুয়ালি না এখানে না এনার্জি কানেক্ট হয়। বুঝতে পেরেছো? মানে এনার্জি রিড করে যেটা ম্যানিফেস্টেশন এর ভীষণ একটা বড় একটা টপিক এনার্জি। মানে তুমি যদি কল্পনা করো যে আমি ৳১,০০,০০,০০০ পেয়েছি অথচ তুমি কাঁদছো, তোমার ম্যানিফেস্টেশন কিন্তু ওই কান্নাটা হবে। ৳১,০০,০০,০০০ টাকাটা কিন্তু হবে না। হুম। তুমি যদি বিছানায় ধরো নরমালি শুয়ে আছো কিন্তু প্রচন্ড হ্যাপি হয়ে গেছো অকারণে। কোনো কারণে প্রচন্ড হ্যাপি হয়ে গেছো। সেই সময় তুমি ভাবছো আমি ৳১,০০,০০,০০০ পেয়েছি। তোমার কিন্তু তখনও ওই এনার্জিটা কানেক্ট হবে। ইউনিভার্স তোমাকে সেই অ্যাকর্ডিং জিনিস দেবে। সাপোজ ধরো তুমি গোলাপ ফুল খুব পছন্দ করো। আমি এখানে আসার সময় ভাবছি যে সোমার কাছে যাচ্ছি, কি নিয়ে যাই? তখন কি মনে হবে যে ও তো গোলাপ ফুল ভালোবাসে তাহলে একটা গোলাপ নিয়ে যাই। ইউনিভার্স কিন্তু ওই এনার্জিটা রিড করে। তুমি যেটা পছন্দ করবে তোমাকে সেটাই দেবে। এবার তুমি যেটা পছন্দ করো সেটা কি করে ইউনিভার্স বুঝবে? তুমি যেটা সারাদিন বেশি করবে, সেটাই তুমি বেশি পছন্দ করো। তুমি যদি সারাদিন কাঁদতে থাকো, তাহলে তুমি কাঁদতে ভালোবাসো, তাই তুমি কাঁদছো। ইউনিভার্স এটাই পিক করবে। ঠিক। এইভাবে এনার্জি রিড করে এনার্জির মাধ্যমে আমরা কমিউনিকেট করি আরকি। হুম। বুঝতে পেরেছো? মানে কোনো ক্লায়েন্টের হয়তো দেখা যায় যে তার আ হাই ব্লাড প্রেশার। তার ভীষণ হার্টবিট বেড়ে গেছে। মানে আমি যখন ঢুকেছি আমারও হার্টবিট বেড়ে গেছে। তখন আমরা বুঝে যাই যে এনার হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে। আমরা জিজ্ঞাসা করি, "আপনার কি হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে?" উনি বলেন, "হ্যাঁ, হ্যাঁ, আছে।" "হ্যাঁ, আমি বুঝতে পারছি।" ঠিক আছে। তখন কি করতে হয়? তখন আমার নিজের হার্ট চাকরাকে আমাকে হিল করতে হয়। মানে যেহেতু তখন ওনার ইয়েতে আমি রয়েছি, তখন আমি আমার নিজের হার্ট চাকরাকে হিল করে জায়গাটা একটু মানে একটু স্টেবল করে তারপরে আমি রিড করছি। এরকম। আচ্ছা, এই যে তুমি যখন বলছো আকাশিক রিডিং যখন করো, তুমি তো যাচ্ছ হুম, আমার সোল হয়ে। হুম। তখন তোমার সোলটা কোথায় যায়? আমার সোলই দেখছে। আচ্ছা। মানে কি বলতো? ওই যে বললাম না বইটা, মানে ধরো তোমার বাড়ির একটা ম্যাপ রয়েছে। হুম, তুমি একটা ফ্ল্যাট কিনেছো। হুম, একটা ম্যাপ তোমার কাছেও আছে, হুম, একটা ম্যাপ প্রমোটারের কাছেও আছে। হুম, এবার আমি থার্ড পারসন, আমি যাচ্ছি। হুম। আমি কিন্তু ডাইরেক্ট তোমার কাছে গেলাম না। তোমার বাড়ির ম্যাপ দেখার জন্য আমি গেলাম প্রমোটারের কাছে যে মেইন সেটার কাজ করেছে। আমি তার কাছ থেকে জিনিসটা দেখে এলাম। বুঝতে পারছো? হুম। আমি এই জায়গায় বসে জিনিসটা তোমাকে ডিকোড করছি পল্লবী হিসাবে যে আমি এইটা দেখে এলাম। কিন্তু আমি গেছি ওখানে কিন্তু তুমি হয়েই। যে এটা আমার বাড়ি, এই ম্যাপটা আমার একটু লাগবে। এটা আমাকে আমার অমুক ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে, আমি ওনার রিড করতে এসেছি, আমাকে এটা দেওয়া হোক। এবার আমি হাতে ম্যাপটা পেলাম। ফলে তো তার মতো আমি তো তার ম্যাপটা সবটাই দেখতে পাচ্ছি। সে বাড়িতে বসে যেটা দেখছে আমি এখান থেকে ম্যাপে সেটা দেখছি। হুম, ব্যাস আমি ডিকোড করছি এখানে পল্লবী হয়ে। বুঝলাম। আচ্ছা, এই আ আকাশিক রেকর্ড রিডিং হুম, আর পাস্ট লাইফ হুম। রিগ্রেশন রিগ্রেশন সরি, দুটো কি সেম? কাইন্ড অফ সেম। দুটোতেই যেহেতু পাস্ট দেখা হয়, হুম, শুধু এইটুকুই সেম যে ওটা পাস্ট লাইফ রিগ্রেশন আর এটা হচ্ছে আকাশিক রিডিং। আকাশিক হুম। মানে তোমার আকাশ তত্ত্বে যে তোমার মানে ইথারে যে তোমার জিনিসটা স্টোরড আছে সেটাকে আমি দেখছি। আমি দেখছি রিডার। আর পিএলআর এ সে নিজে যেয়ে দেখছে। আচ্ছা। হুম, হুম, ক্লায়েন্ট নিজে যেয়ে দেখছে। হুম, বুঝতে পেরেছো? আমাদের সামনে বই দেওয়া হয়, হুম, তাদের সামনে দরজা দেওয়া হয়। তোমার যতগুলো লাইফ ততগুলো দরজা। হুম। তুমি দেখো তোমার কোন দরজাটা দিয়ে ঢুকতে ইচ্ছা করছে। মানে ক্লায়েন্ট সেই দরজা দিয়ে যাবে। সেই দরজা দিয়ে গিয়ে তার লাইফটা দেখে আসবে। আমরা
তার বইটাই খুলছি। পুরো লাইফ মানে পুরো ওই দরজাগুলোর ভেতরে, ভেতরে যা স্টোরি আছে, সেই সমস্ত স্টোরি যে খাতায় আছে সেই খাতাটা খুলছি। এবার বলো তোমার কোয়েশ্চেন কি? সে বলল কোয়েশ্চেন, অটোমেটিক আমার সামনে সেই ভিজুয়ালটা আসছে যে এই লাইফে বা এত সাল এই ঘটনা ঘটেছে। যার ইমপ্যাক্ট এই লাইফে পড়েছে। এটাই পার্থক্য। মিল কিছুই নেই। বুঝতে পেরেছো তো? শুধু ওই পাস্ট রিড হয় এটুকুই মিল। তাছাড়া প্রসেসেও মিল নেই, মেডিটেশনেও মিল নেই, ডিকোডিং যেভাবে হয় তার সেইটারও মিল নেই, কোনো কিছুরই মিল নেই। সেই যে PLR এ যখন সে নিজে যাচ্ছে, হুম। যদি বাই চান্স ফিরে আসতে না পারে তখন কি হবে? ডিস্টার্ব হবে, মাইন্ড ডিস্টার্ব হবে। মানে তার সবসময় একটা খোয়া, খোয়া ব্যাপার থাকবে। তার সবসময় একটা উদাসী মন থাকবে যে ওখানে একটা ওই জিনিসটা দেখে এসেছিলাম, হায় ভগবান! কাশ আমি ওই জায়গাটাতেই এখন থাকতাম। মানে তার হাফ-সোল ওখানে পড়ে আছে। হুম। বা এরকম হতে পারে সে যখন যাচ্ছে ধরো তার আত্মাটা না এসে অন্য একটা আত্মা চলে এলো মানে? তার শরীরে। না, 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 না। মানে ওরকম তার জন্য প্রোটেকশন দিয়েই পাঠানো হয়। হুম। তাকেও প্রোটেক্ট করা হয়। আমরা যখন যাই আমরা ওই যে বললাম না ৭ থেকে ৮ টা প্রোটেকশন নেওয়া থাকে আমাদের। তাকেও দেওয়া হয় প্রোটেকশন। মেডিটেশনের মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়। তারপর তাকে পাঠানো হয়। সোলকে এমনি ছেড়ে দেওয়া হয় না তো। তাকে আর্থিং করতে হয়। সবথেকে মেইন হচ্ছে আমাদের গ্রাউন্ডিং করতে হয়। মানে মাদার আর্থের সাথে আমাদের হুঁক করে যেতে হয় যে আমি যেখানেই যাচ্ছি মাদার আর্থ টাইম ফেরত হলে ঠিক ঘুড়ির মতন টেনে নিও আমাদেরকে। যেন আমার সোল চলে আসে আবার আমার শরীরে। মানে পুরো আমরা আর্থিং করেই যাই আরকি পুরো হুঁক করে। হুম। তারপর মানে হুঁক হয়, মানে কানেকশন হয় মাদার আর্থের সাথে। মানে উপরে আমি উড়ছি। কিন্তু ওই লাটাইটা রয়েছে নিচেই। মানে যেখানেই হোক ওই টেনে নামাবে নিচে আরকি। বাই চান্স যদি আমি ওখানে হারিয়ে যাই তখন। একটা টাইম টেনের থাকে তো যে টাইম পিরিয়ড এর মধ্যে আমাকে ফিরতে হবে। তো টাইম ক্রস হবে উনি পুরো টেনে নেবেন একদম। যা করেছো, করেছো চলে এসো। সিনেমাতে এরকম হয়। যা করেছো, করেছো চলে এসো। আচ্ছা এই যে তুমি বলছো অন্য একটা জায়গায় যে এটা কি কোথাও প্যারালাল ইউনিভার্স এর মতন কিছু? প্যারালাল ইউনিভার্স না মানে ইউনিভার্স এর মধ্যেই তো। আচ্ছা। আমি কিন্তু গ্যালাক্সি বলছি না। আমি কিন্তু ইউনিভার্স বলছি। টাইম ট্রাভেল গ্যালাক্সির টাইপ? উপরে। টাইম ট্রাভেল দেখো, টাইম ট্রাভেল মানে আমি পুরো আমার বডি শুদ্ধ যেয়ে সেখানে প্রেজেন্ট এরকম ব্যাপারটা বোঝায়। তো টাইম ট্রাভেলের কনসেপ্টের সাথে খুব একটা এটা এখনো মেলাতে আমরা পারিনি। তবে এখন তবু অনেকে বলছে যে এটা তো কাইন্ড অফ টাইম ট্রাভেল। কিন্তু টাইম ট্রাভেলে কি তুমি ভিজিবলি যাচ্ছ। এখানে হুম। তো তুমি ধরো মেন্টালি যাচ্ছ। তুমি সাবকন্সিয়াস দিয়ে যাচ্ছ। এটা যেদিন ফিজিক্যাল ফর্মে হয়ে যাবে সেদিন হয়তো এটাই টাইম ট্রাভেল হয়ে যাবে। হুম। আচ্ছা এই যে PLR এ আমি একটা জিনিস দেখেছি। কোনো একটা সোল গত জন্মে ধরো আমি গত জন্মে কারোর একটা ক্ষতি করেছিলাম। হুম, বর্তমান জন্মে সেই মানুষটা হয়তো এখন আমার সাথে কোনো একটা ভাবে কানেক্টেড হুম, এবং তার থেকে আমি বিভিন্ন রকম বাধা আ কষ্ট হুম, পাচ্ছি। হুম, সেখানে বলা হয় যে ক্ষমা চাও তার কাছে, হুম, ক্ষমা চাও। হুম, এই যে আমি ক্ষমা চাইছি মনে, হুম, মনে, হুম, সেই সোলটা তো বুঝতে পারছে না হুম, আমি ক্ষমা পারবে। চাইছি। হুম, কিভাবে? পারবে। কিভাবে? দেখো, ধরো তুমি ওই ব্যক্তিটাকে চিনতেও না। হুম, তবু তুমি তার সামনে গেলে না তোমার মনে হবে ভাল লাগছে না, চলে যাই। তুমি বুঝবে না। তোমার সোল, তোমার এনার্জি কিন্তু বুঝে যাবে যে এ আমার জন্য হার্মফুল। সুতরাং তুমি যখন তাকে কোনো লাভ অ্যাফার্মেশন সেন্ড করবে কিংবা তুমি যখন তাকে ফরগিভনেস পাঠাবে, হুম। তার সোল কিন্তু ওটা ক্যাপচার করবে। যে একে আমার ভালো লাগে না। থাক ঠিক আছে এসেছে একটু কথা বলেই নিই। সে কিন্তু তার এনার্জি চেঞ্জ হবে। এটা আমি নিজের করে দেখেছি। এটা হয়। মানে তুমি বিশেষ করে আরো এটা কার্যকর হয় সে যখন ঘুমাচ্ছে। তার যখন কনসিয়াস মাইন্ড পুরো শান্ত, তার যখন সাবকনসিয়াস অ্যাক্টিভ, ওই সময় যদি অ্যাফার্ম করা যায়, তার সাবকনসিয়াস ওটাকে ডাইরেক্ট কানেক্ট করে নেয়। তখন লজিক্যাল ব্রেইন তো কাজ করে না, তখন পুরো এনার্জিটাই কালেক্ট হয়ে যায়। মানে অনেক শাশুড়ি বৌমার সম্পর্ক খারাপ থাকলে অনেক সময় অনেক ক্লায়েন্টকে আমরা এরকম করতে বলি যে, তোমার শাশুড়ি যখন ঘুমাচ্ছে, সেই সময় তুমি তাকে লাভ এনার্জিটা সেন্ড করো যে, "আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার শত্রু নই। এটা আপনি বুঝুন যে আমি আপনার শত্রু নই। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি বলেই আপনাকে লাভ এনার্জি সেন্ড করছি। না হলে আপনাকে বান মারতাম। পাতি কথায়, সত্যি কথা বলছি। ভালোবাসি বলে আমি লাভ এনার্জি সেন্ড করছি। এখন তো তন্ত্রে মানে মানুষ তো কিভাবে যে তন্ত্র করে তুমি চিন্তা করতে পারবে না। মা ছেলেকে তন্ত্র করছে, ছেলে বোনকে তন্ত্র করছে। মানে যে যেমনভাবে পারছে করছে। মানে অ্যাজ ইফ জল ভাত। কিন্তু ভালোবাসি বলে আমি তোমাকে লাভ এনার্জি দিচ্ছি। না হলে তোমার ক্ষতি করতে পারতাম, তোমাকে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটা বোঝো। আমি তোমার শত্রু নই। যে এই যে তন্ত্র মন্ত্র করছে
বললে মা ছেলে। হুম, এই যে মা ছেলের উপর তন্ত্র করল, হুম, হুম। মা তো এটা ভুল করল। হ্যাঁ, অবশ্যই। এর কর্মফল তো তাকে পেতে হবে। নিশ্চয়ই। এবং ব্ল্যাক ম্যাজিকের কর্মফল যে কি ভয়ংকর! মানে তুমি আকাশিক রিডিং কেন? তুমি ভগবানের মানে ভগবানের কাছে গিয়ে নিজের গর্দান কেটে ফেলে দিয়ে ক্ষমা চাইলেও তোমার ওই ক্ষমা মানে ওই পাপের কোনো প্রায়শ্চিত্তই হয় না। হবেও না। তোমার তুমি তোমার প্রজন্ম ভুগবে ব্ল্যাক ম্যাজিকের ওই করানোর জন্য। আচ্ছা ধরো এই যে, যে মা বলছো ব্লাক ম্যাজিক করছে ছেলের হ্যাঁ, উপর, হ্যাঁ, তার যখন আ পরের কোনো একটা জন্মে তার সন্তান হলো, হ্যাঁ। তার সেই কর্মের ফল কি তার সন্তানের উপর আসবে? অটিজম মোস্টলি যেটা হয়। অনেক অটিজম চাইল্ড এরকম থাকে। অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু আমরা আবার মানে যারা এই অটিজমের বাচ্চাগুলো আছে না, তাদেরকে আমরা আবার অনেকটা এঞ্জেল বেবি হিসেবেও দেখি। হুম। মানে ওরা কিন্তু একটা মাকে না সব দিক দিয়ে মানে কষ্টও বুঝিয়ে দিয়ে যায়। আবার নিঃস্বার্থ ভালোবাসাও বুঝিয়ে দিয়ে যায়। মানে ওদের মতো নিঃস্বার্থ ভালোবাসা না মানে একটা সুস্থ বাচ্চাও বাঁচতে পারে না তার মা-বাবাকে। ওরা যেভাবে ভালোবাসে। ওদেরকে মানে লিটারালি একটা এঞ্জেল মানে বাচ্চা এঞ্জেল হিসেবেই দেখা হয়। বুঝতে পেরেছ? কিন্তু ওই যে মা-বাবার কর্ম খারাপ ছিল। বাচ্চাটি ওইভাবে তাকে লেসন দেওয়ার জন্য এসেছে। বাচ্চাটি কিন্তু কোনো দোষ নেই। এবং কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভাবি যে, ইস! বাচ্চাটা কেমন কষ্ট পাচ্ছে। না, বাচ্চাটা কিন্তু জেনে বুঝেই এসেছে। আচ্ছা। হুম। বাচ্চাটা কিন্তু জেনে বুঝেই এসেছে যে আমি এইরকমভাবে যাবো, ওনাদের কাছ থেকে যা কষ্ট পেয়েছি তার ৪ ডবল আদর, ভালোবাসা, যত্ন, সেবা, শুশ্রূষা সমস্ত কিছু নেব, তারপর ফেরত আসবো। তাতে তার বাবা-মার কর্মটাও কেটে যাবে। হুম, বুঝলাম। তাহলে এই যে যারা অন্ধ হয়ে জন্মায়, হুম, বিকলাঙ্গ হয়ে হুম। জন্মায়, সবারই এরকম একটা ব্যাপার থাকে? কিছু তো থাকে অবশ্যই পাস্ট। দেখো সত্যি কথা বলতে কি তুমি যে বলছো না মানে ওই যে তুমি বললে মৎস্যকন্যা যে বাচ্চা, ওরকম বাচ্চা বা চোখে দেখে না এরকম বাচ্চা, এরকম মানে কোনো মানুষ এরকম ধরনের রিডিং আমি এখনো পর্যন্ত করিনি। যার জন্য তাদের পাস্ট কি ছিল এটা আমি বলতে পারব না। তবে হ্যাঁ, রিসেন্টলি একজন আমার সাথে কনট্যাক্ট করেছেন আরকি। উনার বাচ্চা কথা বলতে পারে না। মানে বাচ্চাটি ছোট থেকে কথা বলতে পারত। হঠাৎ করে বাচ্চাটি কথা বলা বন্ধ করে দিয়েছে। মানে বাচ্চাটি কিন্তু জন্ম থেকে বোবা নয়। সে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবং আমি মানে তার এখনো আমার সেশন বাকি আছে, নেওয়া হয়নি। কিন্তু তার মোটামুটি আমি যখন নিজের কাজকর্ম করতে বসি, বিভিন্ন সময় অনেক ক্লায়েন্টের জন্য আমি দেখার চেষ্টা করি যে, যদি তাকে কোনোভাবে মানে একটু যদি হেল্প করা যায়, মানে সেশনের আগেও। তো তখন এবং বাচ্চাটির জন্য আমার খুব খারাপও লেগেছিল। উনি ছবি পাঠিয়েছিলেন বাচ্চাটির। আমি দেখেছিলাম। তো খুব খারাপ লেগেছিল যে, এত সুন্দর একটা বাচ্চা কথা বলতে পারে না। মানে এর তো চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন মুখে খই ফুটবে। এরকম এরকম তার গেটআপ। এত সুন্দর কিন্তু কথা বলতে পারে না। মানে কোনো একটা জায়গায় প্রবলেম আছে। তারপর দেখলাম যে না, ওর কিন্তু এটা কোনো পাস্ট লাইফ কার্মা বলো বা কোনো ব্লাক ম্যাজিক বলো বা আশেপাশে কেউ হয়তো কিছু করছে, কিচ্ছু না। বাচ্চাটির জাস্ট একটা ব্রেনে ইন্টারনাল প্রবলেম হয়েছে। সে কোনোভাবে কানের সাথে ব্রেনকে ম্যাচ করাতে পারছে না। মানে শোনা আর মানে শোনা এবং সেটাকে প্রসেসিং করে বলা, এই দুটোর মধ্যে কোথাও একটা প্রবলেম হচ্ছে। বাচ্চাটির স্পিচ থেরাপি দরকার। হুম। আমার কাজই নয় এটা। সায়েন্টিফিক্যালি এটা বায়োলজিক্যালি ব্যাপার। সায়েন্টিফিক্যালি বা তোমার মেডিকেলি এটা ট্রিটমেন্ট দরকার এবং সেটা স্পিচ থেরাপি। ওনার ওই বাচ্চাটির তোমার হচ্ছে ভুবনেশ্বর এইমস এ ট্রিটমেন্ট চলছে। মানে চলছে আরকি। তো ওখানে পর্যন্ত বাচ্চাটিকে স্পিচ মানে থেরাপি দেওয়ার জন্য কিছু বলা হয়নি। সব রকম ট্রিটমেন্ট চলছে। কিন্তু আমাকে এখানে মানে দেখানো হলো ব্যাপারটা যে বাচ্চাটির অ্যাকচুয়ালি এই মুহূর্তে স্পিচ থেরাপি দরকার। স্পিচ থেরাপি দিলে বাচ্চাটি কথা বলতে পারবে। বাচ্চাটি কথা বলত ছোটবেলায়। ৩ বছর বয়স থেকে কথা বলা বন্ধ করেছে। হুম। আচ্ছা, এটা আমার নিজের চোখে দেখা তাই বলছি। ধরো কেউ একটা বাচ্চা জন্মালো। হুম, তার তো সবে জন্মেছে। এখনো তো কর্মফলের হুম, কোনো ব্যাপার নেই। হুম, জন্মানোর সাথে সাথেই ধরো তার বিশাল কিছু একটা অপারেশন হলো। হুম। এগুলো কেন হয় এটার? কি বলেছে কর্মফলের ব্যাপার নেই? মানে জন্মে থেকেই কর্মফল ভোগ অনেক করতে বাচ্চা শুরু হাটে করে? ফুটো নিয়ে জন্মায়। তার কোনো বাড়ির মেম্বার বা আগের লাইফে সোল তার হয়তো হার্টে কোনো প্রবলেম ছিল। সে মারা যাওয়ার খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে জন্ম নিয়েছে। তার মানে তার সেই প্রবলেমটা হিল হতে সময় পায়নি। তার সোল হয়তো হিল হয়নি। ওই অবস্থায় জন্ম নিয়েছে। সে হাটে ফুটো নিয়ে জন্মাচ্ছে। কোনো কর্মা ছিল। এবং আরেকটা জিনিস তোমাকে এখানে খুব ইন্টারেস্টিং আমি বলি। একটা কমন কথা শুনেছ তো? যে ভাগ্যিস তোকে আমরা জন্ম দিয়েছিলাম তাই তুই এত কথা বলছিস। তাই তাই তুই এত কিছু করছিস। মা-বাবারা বলে না? যেদিন থেকে বাচ্চারা বলবে
যে ভাগ্যিস আমি তোমার পেটে জন্মেছিলাম তার জন্য তুমি আমাকে পেয়েছো, সেদিন জানবে সেই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট। বাবা-মা কিন্তু বাচ্চাকে চয়েস করে না। বাচ্চার সোল কিন্তু তার নিজের কর্ম অনুযায়ী বাবা-মাকে চুজ করে। হুম। আমি আমার সোল চাইছে আমি ভীষণ স্পিরিচুয়াল একজন হব। কিন্তু আমি গিয়ে পড়লাম একদম আদ্যোপান্ত মানে পলিটিক্যাল কোনো একটা পার্টি, বাবা-মা হলো দুজনেই, যে আমাকে পলিটিক্সই শেখাচ্ছে, আমাকে স্পিরিচুয়ালি যেতেই দেবে না। বা স্পিরিচুয়ালি গেলেও তুমি পলিটিক্সই তোমাকে ব্যাকগ্রাউন্ড করতে হবে। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই মানে আমি চাই স্পিরিচুয়াল হতে। তাহলে সে তার কর্ম অনুযায়ী, তার ডিজায়ার অনুযায়ী এমন একজন বাবা-মাকে চুজ করবে যে বাড়িতে তোমার হচ্ছে পুজো করে, বা সে হয়তো তারাও হয়তো স্পিরিচুয়াল। সুতরাং বাচ্চাটির গ্রোথ হতে সুবিধা হবে। সোল ডিসাইড করে যে আমার কর্মা কিরকম আছে, কোন জায়গায় গেলে, কোন বাবা-মাকে নিলে তার কর্মাও কাটতে পারবো, আমার কর্মাও পূর্ণ করতে পারবো। হুম। মানে এটা হিউজ ক্যালকুলেশন। মানে ওই উপরে বসে যে কি ক্যালকুলেশন করে তুমি চিন্তা করতে পারবে না। মানে আমরা নিউমেরোলজিস্ট, আমরা একটা মানুষের ক্যালকুলেশন করে ভাবি যে আমরা বিরাট কিছু করছি। কিন্তু উনি যে কি ক্যালকুলেশন করে রেখেছে আর কিভাবে যে চলে, মানে আর ভীষণ জটিল। তোমার কথা বলার সময় তুমি একবার উচ্চারণ করলে মিডিয়ামশিপ। হ্যাঁ। মিডিয়ামশিপটা কি? মিডিয়ামশিপ হচ্ছে মানে ধরো তুমি বসে আছো, আমিও বসে আছি। তুমি তোমার কোনো প্রিয় ব্যক্তি যিনি হয়তো এই পৃথিবীতে নেই, যার হয়তো দেহ নেই, তুমি তার সাথে কানেক্ট করতে চাইছো। তোমার কিছু জানার আছে বা কিছু জানানোর আছে। হুম। তাকে তুমি কিভাবে কানেক্ট করবে? তখন আসে মিডিয়ামশিপ যারা করে তাদের প্রয়োজন। তারা ওই স্পিরিটের নাম, তার ডেট অফ বার্থ দিয়ে তাকে সসম্মানে ডেকে নিয়ে এসে, এটা কিন্তু প্ল্যানচেট বা ওই উজাবোর্ড ফোর্ড নয়। এটা কিন্তু একটা পুরো মানে প্রসেস আরকি। এবং এটা লাইট ওয়ার্কিং এর মধ্যেই পড়ে। এটা আবার কোনো ডার্ক ম্যাজিকের মধ্যে পড়ে না। তো সেই স্পিরিটকে ডাকা হয়। সেই স্পিরিট আসে এবং তারপর সে কি চাইছে? সাপোজ ধরো কারো বাড়িতে কেউ রয়েছে। সেই বাড়িতে সেই আত্মাটা রয়েছে। ঠিক আছে? মিডিয়ামশিপের মাধ্যমে তাকে হয়তো ডাকা হলো। যে, "তুমি এই বাড়িতে কেন আছো?" তখন ও বলল যে, "আমি এই কারণে আছি।" তাকে অপশন দেওয়া হয়। হয় তুমি মুক্ত হও, না হলে তুমি নিজের মতো একটা সাইডে সেঁটে যাও। তুমি এদেরকে ডিস্টার্ব করবে না। বলো তুমি কোনটা চাও? সে তখন বলল যে, "আমি আ ঠিক আছে আমি মুক্তি চাই।" যে সোল বলবে আমি মুক্তি চাই না, তাকে তো জীবনে কোনোদিন মুক্তি করা যাবে না। কিন্তু যে বলবে যে আমি মুক্তি চাই, তাকে জিজ্ঞেস করা হয়, "তুমি কিভাবে মুক্তি চাও? তোমার কি চাই যেটা পেলে তুমি মুক্তি হবে সেটা তুমি বলো।" সে তখন হয়তো বলল যে, "আমার অমুক জিনিসটা আছে আমাকে দিয়ে দিলে আমি মুক্তি হয়ে যাবো বা চলে যাবো এই ওই।" সেগুলো করে দেওয়া হয়। মানে মিডিয়ামশিপ এর কাজ হচ্ছে এটা। যদিও আমি করি না মিডিয়ামশিপ। হুম, হুম। বুঝলাম। এই যে ধরো তুমি তোমাকে বলছি না, ধরো তারা মিডিয়ামশিপ করছে। আমি একজনের সাথে কানেক্ট করতে চাইছি, কোনো একটা সোলের সাথে। হুম। কিন্তু তার অলরেডি রিবার্থ হয়ে গেছে। তাকে তাহলে সে কি আসবে? হ্যাঁ, রিবার্থ হয়েছে কিনা সেটা দেখার প্রসেস আছে। ১ম এ তো যেকোনো সোলের ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে সে আছে কিনা। হুম। ১ম এ ৩ বার তার নাম নিয়ে তাকে ইনভোক করা হয়। প্রথমত তার সোর্স লাইট আসবে। যদি এসে যায় বুঝতে হবে তার রিবার্থ হয়নি। তাকে আরো কয়েকবার ডাকলে সে আসবে। বুঝলে? আর যদি তার সোর্স লাইট না দেখতে পাই, যদি সেই রেলম যদি খালি থাকে, সেই সময় ওই জায়গা, ওই ধরো আমি যে স্পেসিফিক জায়গাটা তার জন্য করেছি যে তুমি আসবে এবং এসে এখানে দাঁড়াবে। আমি তোমাকে দেখব। সে সেই জায়গায় ধরো এলো না ৩ বার ডাকার পর। তাহলে তাকে আর ডাকা যায় না। মানে ধরে নিতে হয় যে তার বার্থ হয়ে গেছে। হুম, বুঝলাম। এই যে সোলদের সাথে তুমি যখন কথা বলো, হুম। এদের দেখতে কেমন? মানুষের মতোই? নাকি আমরা টিভিতে দেখি সেই মুখে সাদা রং, পাউডার লাগানো? ওটা মানুষের কল্পনা। আচ্ছা। দেখো মানে একটা আত্মা বা স্পিরিট যাই বলো, বলছি না একটা পুরো এনার্জি, জাস্ট একটা ফ্লেম এবং ভীষণ সুন্দর ফ্লেম। বুঝলে তো? মানে তুমি যদি দেখো, কখনো যদি কোনো মানে স্পিরিট দেখো, ইভেন অনেকে আছে না অর্বস দেখতে পায়। অর্বস বলতে ঘরের মধ্যে ধুলোকণার মতো কিছু অর্বস ঘুরে বেড়ায়। যেটা স্পেশালি তোমার হচ্ছে হিডেন ক্যামেরা বা নরমাল ক্যামেরায় ধরা পড়ে। তুমি চোখে দেখতে পাবে না নরমালি। দেখতে পেলেও খুব সুন্দর ওই গোল্ডেন ডাস্টের মতন লাগে আলোতে। এই আলোতে বুঝতে পারবে না। যখন সানলাইট ঢোকে বাড়িতে, হ্যাঁ, ওই তারপর? সময় গোল্ডেন ডাস্টের মতন উড়ে বেড়ায় আশেপাশে। গোল্ডেন কালারেরই কিন্তু। ওই চাদর ঝাপড়ালেও যে সাদা, সাদা উড়ে বেড়ায় ওগুলো না। ওই পার্টিকলস গুলো না। পুরো আমি গোল্ডেন, ওগুলোই ভাবছিলাম। পুরো গোল্ডেন পার্টিকলস, পুরো গোল্ডেন পার্টিকলস। মানে মনে হবে যেন কোথাও সোনার কারখানা আছে, সোনার সোনালী কালারের উড়ছে। বোঝা যায়।
এই অর্বস মানে এরকমই। তুমি যদি কোনোদিন অরিজিনাল সোল দেখো না, তোমার কিন্তু খুব ভালো লাগবে। মানে দেখে তোমার ভয় লাগবে না মোটেই। আর যেটা ওই ধরো কনজুরিং বা অ্যানাবেলাতে দেখানো হয় না যে সোলগুলো, ওগুলো একবারে যে পুরো না বা নেই সেটা বলছি না। কেননা খারাপ স্পিরিটও আছে এবং তারা কিছু, কিছু বীভৎস স্পিরিটও থাকে। তারা কিন্তু ১ম এ তোমাকে ফট করে ওই রূপটা দেখাবে। আমাদের সামনেও কিন্তু আসে, খুব রেয়ার কিন্তু আসে মাঝে, মাঝে কারো রিডিং এ। হুম। ধরো কারো রিডিং করছি, তার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে এবং কোনো প্রেত চালন করা আছে। সেই প্রেত কিন্তু খুব ভয়ঙ্কর। দেখতেও খুব বাজে এবং খুব ভয়ঙ্কর। কিরকম দেখতে হয়? ধরো একটা উদাহরণই দাও। তার চোখের জায়গায় কি থাকে? প্রত্যেকের মনের মধ্যে না একটা ভয়ঙ্কর অবয়ব থাকে, জানো তো? কেউ মাকড়সা দেখলে ভয় পাচ্ছে, তার কাছে মাকড়সাটা ভয়ঙ্কর। কেউ টিকটিকি ভয় খাচ্ছে, তার জন্য টিকটিকিটা ভয়ঙ্কর। কেউ হয়তো দেখা গেল শুঁয়োপোকা দেখে ভয় খাচ্ছে, তার কাছে শুঁয়োপোকাটা ভয়ঙ্কর। এবার তোমার সাবকনসিয়াস যেমন, তোমার সামনে কিন্তু সে ওই ফর্মই আসবে যেটা দেখে তোমার ভয় লাগবে। ও! তাই ওর কোনো নিজস্ব ফর্ম নেই। তুমি যেরকমভাবে তাকে দেখছো, তুমি তাকে সেভাবে দেখতে পাবে। মানে ও সেভাবেই তোমাকে দেখা দেবে। ও কি করে বোঝে আমি কি ভাবছি? এনার্জি কানেক্ট করবে। অল অ্যাবাউট এনার্জি। ওরও এনার্জি, তোমারও এনার্জি। সে তোমাকেও কিন্তু মানে এর মানুষ হিসেবে দেখছে না। সে কিন্তু তোমারও এনার্জিটা দেখছে। কিন্তু তুমি ওই যে হার্টটা পাম্প করছে, ওটাই ওর কাছে সিগনাল যে এ জীবিত ব্যক্তি আর এ মৃত ব্যক্তি। বুঝলাম। বুঝতে পেরেছো? এবার ধরো খুব ভয়ঙ্কর কেউ একটা সামনে এলো, খুব ভয়ঙ্কর একটা কোনো সোল এলো সামনে। আমরা ১ম এ মানে স্বভাবতই আমরা ভয় পাই। ভয় লাগে আমাদেরও যে হট করে এরকম দেখলাম। পুরো না এরকম চলে যায় সামনে দিয়ে। মানে ধরো আমি একটা ভিশন দেখছি, পুরো এই জায়গাটা দিয়ে চলে যায়। এবার সেই সময় তুমি কি করবে? চোখ তো খুলে যাবেই অটোমেটিক। চোখ খুলেও যায়। তখন আমরা বুঝতে পারি যে এটা কেউ একটা কিছু সিগনাল দিচ্ছে। আমরা হয়তো মোমবাতি জ্বালালাম, আমাদের যেগুলো থাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ডাবল প্রোটেকশন জ্বালালাম। এবার তাকে আমি রিকোয়েস্ট করলাম যে, "আমি রিডার, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে তাড়াবোও না, পালাবোও না। তুমি শুধু তোমার অরিজিনাল ফর্মটা দেখাও। ভয়টা দেখিও না।" এবং মোমবাতিটা জ্বালানো থাকলে ও আর এতটা সামনে আসতে পারবে না। ও ওর একটা ডিসট্যান্স এর পরে থাকবে। ও তখন কি করবে? ওর জীবিত অবস্থায় যে সোলটা ছিল, কিছুটা সেরকমভাবে আসবে। ওই ভয়ঙ্কর রূপটাকে সে সরিয়ে এটা নরমাল ফর্মে আসবে। এবার তার সাথে ইন্টারেকশন হবে। তোমার এই কথাটা শুনতে, শুনতে আমার বামা খ্যাপার কথা মনে পড়ে গেল। কেন? উনি সবসময় বলতেন, "মা দেখা দে, দেখা দে।" একবার ভয়ানক রূপে দেখা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তখন বলছে, "তুই আমাকে এই রূপে দেখা দিলি? তো শান্ত রূপটা দেখা মা।" দিয়ে শান্ত রূপে এলেন। হ্যাঁ, মানে কিছু, কিছু এন্টিটি থাকে যারা তো চায় না, না যে আমি আমি কি করছি তোমাকে কেন দেখাবো? এরকম। যেমন কোথাও হিডেন ক্যামেরা থাকলে আমরা যেমন সেখানে একটু সাবধানে থাকি, সেরকম ওরাও যখন তুমি দেখছো তখন তো ওরা একটু সাবধানে থাকার চেষ্টা করবে এবং চেষ্টা করবে তুমি যাতে না দেখো। তোমাকে ভয় দেখালো ফার্স্ট এ, তুমি চলে যাও। এবার যদি তুমি না যেয়ে তাকে যদি তুমি শান্তভাবে বোঝাও, কেননা তোমার তো প্রোটেকশন আছে, সে তো একবারে এসে তো তোমাকে ধরতে পারবে না। যে তাকে তো সেই লেয়ার গুলোকে ক্রস করতে হবে। যখনই সে ১ টা বা ২ টো লেয়ার ক্রস করবে, তোমার কাছে চান্স থাকবে তো ওই যে হুক করা আছে, তোমার চান্স থাকবে তো সঙ্গে, সঙ্গে ব্যাক করার। তুমি ওই রেলম বন্ধ করে দিয়ে বেরিয়ে আসতে পারবে। সে ওখানেই থাকলো। আসতে পারবে না এদিকে। আচ্ছা, এই বিষয় নিয়ে কথা বলতে, বলতে তুমি যে মুভিগুলোর নাম বললে, হুম। এই মুভিগুলো দেখার সময় নাকি অনেকে মারা গেছে। আমি দেখিনি, বিশ্বাস করো আমিও আমি দেখিনি। আমি আমি শুনেই আমি দেখিনি। হরর মুভি দেখি না। আমি থ্রিলার মুভি খুব একটা দেখি না। কেননা এগুলো চাকরাতে প্রবলেম ক্রিয়েট করে। কিরকম? হরর মুভি দেখলে হার্ট চাকরা প্রবলেম হয়। কিরকম প্রবলেম হয়? অকারণে ভয় লাগবে। হুম। অন্ধকার ঘর দেখলেই মনে হবে যে ওখানে কিছু দাঁড়িয়ে নেই তো, ওখানে কিছু বসে নেই তো। ধরো থ্রিলার মুভি দেখলে ফট করে তোমার অটোতে উঠে মনে হবে পাশের ছেলেটা খুন-টুন করে দেবে না তো? থ্রোট চাকরার প্রবলেম হলো। কোনো রোমান্টিক সিনেমা দেখছো, যাকেই দেখবে তাকেই মনে হবে যে এর সাথে রোম্যান্স করি। রুট চাকরার প্রবলেম হলো। এটা কিন্তু ফ্যাক্ট। মানে তুমি যেটা দেখছো সেটা তোমার উপরে ইমপ্যাক্ট ফেলছে। এর জন্য সবথেকে বেস্ট হচ্ছে কমেডি মুভি দেখা। কোনো চাকরাকে এফেক্ট করে না। উল্টে যেকোনো চাকরার তোমার আরো মানে সেন্স অফ হিউমার বলো বা বিভিন্ন জিনিসকে আরো গ্রো করতে সাহায্য করে। বাহ! দারুণ। এবার বেছে, বেছে মুভি দেখতে হবে। সব রকমই দেখো কিন্তু কোনোটাকেই না নিজের মধ্যে নিও না। মানে বাচ্চারা যেটা মানে বড়রা কি করে বলো তো? সব দেখে। তারপরেও তারা সব জানে। তারা কিন্তু ওগুলো নেয় না মাথায়। ভুলে যায় কিছুদিন পর। কিন্তু বাচ্চারা ওই সাইয়ারা দেখলে কি অবস্থা করেছে? মানে উফ! এত নিজের ওপর নিয়ে নেয় মানে অ্যাজ ইফ যেন আমরাই করছি ওটাকে মানে স্ক্রিনের মধ্যে। এরকম একটা ইমপ্যাক্ট পড়ে। এটা খারাপ। হুম, বুঝলাম।
হ্যাঁ, যেটা বলছিলাম যে এই মুভিগুলো দেখতে গিয়ে হুম। অনেকে বলে সে নাকি মারা গেছে। ব্যান করে আমি দেওয়া জানি না। হয়েছে। সত্যি আমি জানি হলে না। আগুন লেগে গেছে। আমি সত্যি এগুলো জানি না। এটা কিছুটা হাইপ ক্রিয়েট করার জন্য করা হয় কিনা সেটা আমার ধারণা নেই। আর এই মুভিগুলো আমি দেখিও নি। আমি এগুলো সম্পর্কে হ্যাঁ, আমি গল্পগুলো পড়েছি কিন্তু। মানে এই যে অ্যানাবেলার গল্পটা কেন অ্যানাবেলা হলো, এটা আমি পড়েছি, এটা আমি জানি। মানে এগুলো টুকটাক এই কনজুরিং গল্প-টল্পগুলো জানি। কিন্তু সিনেমাগুলো আমি দেখিনি। আমি জানি না। বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। ধরো কোনো একটা মানুষ তার একদম মৃত্যুর হয়তো দরজায় দাঁড়িয়ে আছে। হুম, সেই মুহূর্তে যদি সে ভাবে যে আমি আমার এই জন্মটা যেন শেষ জন্ম হয়, আমি আর জন্মাতে চাই না। হুম। তাহলে কি সেটা তার শেষ জন্ম হবে? তার ১ম থেকে তার কি ডিজায়ার ছিল সেটা যদি সে দেখো জেনারেলি হয় না। মানে যে মানুষটা মৃত্যুর দিকে চলে গেছে, তার আগে যদি কোনো ডিজায়ার থেকে থাকে যে আমি আমার নাতি দেখে যাবো, নাতনি দেখে যাবো বা এটা করে যাবো, ওটা করে যাবো। সে কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে কিন্তু হঠাৎ করে এটা ভাববে না যে আমি আর যেন লাইফ না পাই। হুম। এবার যদি সে এটা ভাবে যে আমি যেন পরের লাইফ যেন না আসে, সেটা কিন্তু উনার লাইফের মাঝখান থেকেই কিন্তু উনার ওই ভাবনাটা চলে আসবে। উনি ওইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। মানে হুট করে কয়েক সেকেন্ডে কিন্তু ওই মৃত্যুর আগে এই ধারণাটা আসবে না কারো। বুঝলাম। আচ্ছা, তুমি আ এই যে একটু আগে বলছিলে যে লাইটের মাধ্যমে যে একদম গোল্ডেন কালারের ধূলিকণা, এই রুমের মধ্যেই যে ফিল করতে পারছো এরকম কিছু? না, না তুমি এরকমভাবে বুঝতে পারবে না যখন তখন। ওটা খুব রেয়ার। মানে অrbs খুব রেয়ারলি দেখা যায়। বুঝেছো? মানে ধরো খুব এক্সট্রিম কোনো একটা তোমার কিছু চেয়েছো বা তুমি এঞ্জেল কলিং করেছো। তো সেক্ষেত্রে উনারা হয়তো ওটার মাধ্যমে কিছু বোঝাচ্ছেন। ঠিক আছে? বা ওই অrbs মানে যেটা তোমাকে বললাম যে আত্মা ভীষণ সুন্দর হয়। তো অrbs এর মাধ্যমে উনারা ওরকমভাবে হয়তো তোমাকে কিছু সিগনাল দিল। যে তুমি হয়তো এটুকু জানতে চেয়েছো যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা ভালো না খারাপ? হুম। এবার ভালো মানেই ভালো হ্যাপি ফিলিং। আর খারাপ মানেই সেখানে ফিলিংসটা খারাপ হচ্ছে। তুমি যখন এই অর্বসটা দেখছো বা ওই গোল্ডেন ডাস্ট দেখছো, তোমার খুব ভালো লাগছে, বাহ! এটা তো বেশ খুব সুন্দর একটা মেসমারাইজিং ব্যাপার। তার মানে কি? তোমার জন্য ওটা সিগনাল যে তুমি চলো, তোমার যেটা আসছে সেটা তোমাকে গুড ফিলিংসই দিয়ে যাবে। বুঝলাম। আ তোমার এই যে এতদিনের পেশাগত জীবনে হুম। নেগেটিভ কোনো খুব নেগেটিভ কিছু মানে ফিলিংস হয়েছে? মানে নেগেটিভ এনার্জি দেখতে পেয়েছো একদম স্পষ্ট কোনো ক্লায়েন্টের? দেখতে পেয়েছি এবং বিশেষ করে যখন বাড়ির আকাশিক রিডিং হয়, কিরকম? তখন তো দেখাই যায়। মানে অনেকবার হয়েছে যে কারো বাড়ির আকাশিক হয়তো ওপেন করেছি, বুঝলে তো? মানে কেউ হয়তো এরকম বলেছে যে, "আমার বাড়িতে কিছু জিনিস আমার ফিল হয়।" তো কেন হয়? কিউরিওসিটি। তখন তার বাড়ির হয়তো রিট চলছে। তখন দেখেছি, অনেক সময়তেই দেখেছি। এরকমও হয়েছে হয়তো এমন কোনো এনার্জি, সে হয়তো ভীষণ stubborn মানে সে হয়তো মানে আছে, তার এক্সিস্টেন্স আমি দেখতে পাচ্ছি। কিন্তু সে কোনোভাবেই আমার সাথে interact করতে চাইছে না। তখন আমরাও তাকে একটু সাইড কাটাই। ঠিক আছে দরকার নেই। তাকে জোর করে তো কিছু করা যাবে না। তারও ফ্রি উইল। আমি আমার ফ্রি উইল এর বাইরে যেতে পারব না। তো দেখা যায় বহু সময় দেখতে পাওয়া যায়। ইভেন ধরো আ কোনো ব্যক্তি হয়তো মারা গেছে তার বাড়ির। কেউ বয়স্ক কেউ মারা গেছে। এবার সেই ব্যক্তিটা সেই মুহূর্তে বাড়িতে আছে নাকি সে ঊর্ধ্বগামী হয়ে গেছে সেটাও বোঝা যায়। মানে বাড়ি রিড করলে সে যদি বাড়িতে থাকে প্রেজেন্ট তাহলে বোঝা যায়। না হলে সে চলে গেছে। হুম। মানে আচ্ছা, এই যে কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা নিয়ে। যারা হুম, সেটাও তো এক ধরনের মৃত্যু। এটা কি ভগবান ঠিক করে রাখেন? না। ওই যে বললাম ফ্রি উইল ভগবান না অনেকগুলো পোর্টাল দিয়ে রাখে। যেরকম মাতৃজঠর থেকে বেরোনোর জন্য একটি পোর্টাল থাকে। হুম। সি সেকশন অথবা নরমাল। এখন সি সেকশনটা মানুষ করেছে। এটাও কিন্তু ফ্রি উইল। তাহলে তুমি যদি বলো যে তাহলে জন্মটা পেট কেটে যে জন্ম হচ্ছে সি সেকশন সেটাও কি ভগবান নির্ধারিত? না। ভগবান কিছু ফ্রি উইল দেয়। ভগবান পোর্টাল দেয়। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু পোর্টাল আছে। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, এটারও কিন্তু পোর্টাল আছে। এবার তুমি নাক দিয়ে নেবে না মুখ দিয়ে নেবে সেটা তোমার ব্যাপার। সেম অ্যাজ ইট ইজ জন্ম, মৃত্যু, বিয়েটা তো ডেফিনিটলি বিয়ে ধরো গান্ধর্ব মতে বিয়ে করছো না বৈদিক মতে বিয়ে করছো সেটাও তোমার ব্যাপার। হুম। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ভগবান তার আউটকামটা কিন্তু সেম। কিন্তু তুমি কোন রাস্তায় হাঁটবে সেটা তোমার উপরেই ছাড়া আছে। বুঝতে পারছো? এবার অ্যাক্সিডেন্টাল ডেথ অনেক সময় প্রি প্ল্যান্ড থাকে। সেটা কিন্তু ভগবানের দেওয়া না। সেটা কিন্তু সোল নিজে ডিসাইড করে যে আমি এরকমভাবেই আমার ডেথটা হবে
এবং তার মাধ্যমে আমার পরিবারের লোক কিছু জিনিস রিয়ালাইজ করবে। হুম। কিছু পেইন রিয়ালাইজ করবে। বুঝতে পেরেছো? আবার সুইসাইড এটাও অনেক ক্ষেত্রে সোলের প্ল্যান থাকে। যে কারণে ওই অ্যাস্ট্রোলজি তুমি একদম ১ম এ বললে না অ্যাস্ট্রোলজির সাথে আকাশিকের কি মিল? অ্যাস্ট্রোলজিতে কিছু, কিছু গ্রহের এরকম পজিশন থাকে যেটা দেখে বোঝা যায় যে তোমার কি সুইসাইডাল থটস আসছে? তোমার কি সুইসাইড করার মতো মেন্টালিটি আছে? কেননা চার্টে কিন্তু ওইটা থাকে যে এই ব্যক্তি এই জিনিসটা নিয়ে জন্মেছে। পরবর্তীকালে তার চার্ট দেখলে বোঝা যায় যে হ্যাঁ, এর কিন্তু চার্টের মধ্যে সুইসাইড করবে এরকম জিনিসটা ছিল। পাস্ট কার্মা কিন্তু ক্যারি করছে। বুঝলাম। তুমি তোমার রিডিং করেছো কখনো? আকাশিক রিডিং? আমাদের শুরুই হয় আমাদের রিডিং দিয়ে। প্রসেস শেখার পর সবথেকে ১ম রিডিং হচ্ছে নিজের রিডিং। যখন তুমি ১ম দেখেছিলে তোমার কোনো একটা জন্ম, তখন কেমন অনুভব হয়েছিল? প্রথমত হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে আমার মধ্যে সেই অ্যাবিলিটিটা যে আছে, এটা যখন আমাদের ম্যাডাম আমাদেরকে বুঝিয়েছিলেন যে হ্যাঁ, তুমি যেটা দেখছো তুমি ঠিকই দেখছো। মানে ১ম এ কনফিউশন থাকে যে ম্যাডাম আমি এটা, এটা দেখছি। এটা আমার লজিক্যাল ব্রেইন কাজ করছে এমন নয় তো? যে আমি হয়তো ভাবছি বলে দেখছি। পরে ভেবেছি যে না আমরা তো ভাবিনি সেই সময় এরকম টাইপের কিছু। এরকম কিছু মাথায় আসেইনি। অথচ আমি দেখেছি। একদম ১ম এ না এক্সাইটমেন্ট এর থেকেও না কনফিউশন থাকে। যে এটা কি দেখছি? কেন দেখছি? বা ম্যামকে হয়তো বলছি যে, "ম্যাডাম আমাকে না এটা দেখাচ্ছে।" ম্যাডাম বলছে, "আচ্ছা এইটা দেখাচ্ছে মানে এর সিম্বল হচ্ছে মানে এইটা বোঝাচ্ছে তোমাকে এই জিনিসটা, এই সিম্বলটা দিয়ে।" এবার করতে, করতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এখন যেকোনো জিনিস ধরো খুব সহজেই বোঝা যায়। আমরা এখনো নিজের রিডিং করি কখনো মানে কোনো প্রয়োজন পড়লে। তুমি নিজের কত জন্ম দেখেছো? আমি আমার ৫ টা দেখেছি। মানে ফুল ফ্লেজড ৫ টা দেখেছি। লাস্টে যেটা দেখেছো ওটা কত বছর আগের মানে? ওটা মোটামুটি ছিল তোমার ১৩৯০ এরকম সামথিং। বাপরে! তুমি কি মহাভারতের মানে পর্বে এরকম না, পর্বে আমি নিজেকে মহাভারতের ওই পর্বে দেখিনি। তবে আমি যখন এই রিডিংটা শিখেছি, তখন আমাদের গ্রুপে না মানে আমাদের ব্যাচমেট হিসাবে না একটি মেয়ে ছিল। তার নাম ছিল দিব্যা। তো সেই মেয়েটি যখন মানে আমাদের কি হতো বলতো? এরকম গ্রুপ করা হতো। ১ম এ নিজেরটা করে, করে শেখা হয়ে গেল। এবার একে অপরেরটা খোলা হতো। মানে ধরো আমি তোমারটা খুলছি, তুমি আমারটা খুলছো। তো আমি যখন ওই আ আমার ওই ক্লাসমেটের যখন আমি মানে ব্যাচমেটের যখন আমি ওপেন করেছি, তখন তাকে আমি কৃষ্ণের গোপিনী হিসাবে দেখেছি। ওয়াও! এবং তোমাকে যদি আমি আজকে তার ছবি দেখাই, তুমি না মানে লিটারালি তোমার তাকে দেখে মনে হবে যে হ্যাঁ, এই গোপিনী ছিল, থাকতেই পারে। তার স্বভাব, তার ব্যবহার, তার কথাবার্তা, তার গেটআপ পুরোটাই দৈবিক। মানে অদ্ভুত রকম। তার অরা অদ্ভুত রকম। তো ওকে আমি দেখেছিলাম। নিজেকে দেখিনি কোথাও। মানে ওরকমভাবে। কিন্তু খুব ব্লেসড যে তার যদি রিবার্থ এটা হয়েই থাকে, তাহলে তারও যে আমি ওপেন করছি মানে এটাও মনে করি যে খুব সৌভাগ্য না হলে হয়তো হয় না। আচ্ছা, এই যে তুমি এত বছর আগের জন্ম দেখেছো, তুমি কি সেই প্রত্যেকটা জন্মেই কি ভারতেই ছিলে? না, না। কোথায়, কোথায় ছিলে? একটা আমি দেখেছি ইউরোপ কান্ট্রি দেখেছি, বাহ! একটা ইজিপসিয়ান দেখেছি এবং সত্যি কথা বলতে না ক্লিওপেট্রার ওই যে ওর যে হিস্ট্রি ওটা আমাকে খুব টানতো। বুঝলে তো? আমি খুব মানে দেখতাম যে তখনকার ওই ক্লিওপেট্রা যে মেকআপ ইউজ করতো, সেগুলো কি দিয়ে তৈরি হতো? মানে এত তার ফ্যাসিনেশন ছিল এটার প্রতি, সাজবো, সুন্দর থাকবো এরকম। তো আমি যখন আমার লাইফ দেখেছি না ইজিপসিয়ানে, তো তখন মানে সামহাউ না মানে এই ধরনের কাজ আমি করেছি। বুঝলে তো? মানে আমি দেখেছি। মানে তখন কিন্তু আর আমি এটা ভাবিনি যে আমি তো ক্লিওপেট্রাকে খুব নিয়ে ফ্যাসিনেশন আছে আমার, আমি ইয়ে করছি তাহলে দেখি তো ওই লাইফে গিয়ে। সেরম কিন্তু না। ডাইরেক্ট দেখেছি যে আমি ওই জিনিসগুলো নিয়ে কাজ করছি। কালার নিয়ে আমি কাজ করছি। হতে পারে এটা কানেকশন ছিল তখন থেকে কিছু যে কারণে আমার এখন সাবকন্সিয়াস এ ওটা আমাকে হিট করতো যে এটা দেখি তো কি আছে বা এটা কি করে হতো, ওটা কি করে হতো। এই ৩ টে দেখেছো। আর ৫ টা দেখেছো বলছো। ৩ হ্যাঁ, টে দেশ হলো। আরেকটা তোমার দেখেছিলাম হচ্ছে ওটা না মানে আ সামহাউ কোনো একটা ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু আমার ঠিক মনে নেই মানে ওটা কোন জায়গায়। কিন্তু গেটআপ হিসেবে না মানে ভীষণ লং গাউন টাইপের আমি ড্রেস দেখেছিলাম। মানে সম্ভবত আমি খ্রিস্টান ছিলাম ওই টাইমে হয়তো। মানে খ্রিস্টানিটিতে খুব বিশ্বাস করতাম এরকম কিছু একটা হতে পারে। মানে অফ হোয়াইট গাউন টাইপের এরকম কিছু একটা পরে আছি। মানে চার্চ টাইপের অ্যাম্বিয়েন্স এরকম টাইপের দেখেছিলাম। এবার হতে পারে সেটা বাইরেই কোথাও হয়তো মেবি তখন। ইন্ডিয়াতেও দেখেছি।
বোধহয় 4th না 5th যেটা দেখেছিলাম ওটাও ইন্ডিয়াতে ছিল। তখন কি ভারত স্বাধীন হয়ে গেছিল? ইংরেজ ছিল? না, স্বাধীন হয়ে গেছিল। তাহলে তো বেশি দিনের আর নয়। হ্যাঁ, বেশি দিন আগে না। আমি ১ম টা দেখেছিলাম হচ্ছে তোমার ১৩৯০, তারপরেরটা বোধহয় দেখেছিলাম তোমার আরেকটু আগে। তোমার ১১০০ সামথিং এরকম কিছু। 3rd এরটা দেখেছিলাম তোমার হচ্ছে আ ১৫০০ এরকম। কি ছিলে যখন ভারতে দেখেছিলে? তুমি কি ছিলে তখন? নরমাল ছেলে ছিলাম, তারপর? ছেলে ছিলাম। আচ্ছা, এই যে তুমি আর আমি আজকে এখানে বসে পডকাস্ট করছি, তোমার আমার সাথে কি পাস্টের কোনো কানেকশন আছে? অবশ্যই। শুধু তুমি আমি বলে না। মানে লাইফে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো মানুষের সাথে তোমার কানেকশন হবে বা হয়, প্রত্যেকের সাথেই তুমি কোনো না কোনোভাবে কানেক্টেড। যদি জানতে চাই যে কিভাবে কানেক্টেড ছিলাম তোমার সাথে? দেখতে হবে, দেখতে হবে। বেশ, তাহলে আমরা এরকম একটা লাইভ আজকে করব। আচ্ছা, একদম। আচ্ছা, তুমি তো বললে যে আকাশিক রিডিং দিয়ে আমরা অতীতটা ভালোভাবেই জানতে পারবো। হুম, হুম। আমরা কি আরজিকর যে কেসটা হয়েছিল সেখানে ওরে বাবা! তিলোত্তমার সাথে কি হয়েছিল জানতে পারি? আরজিকর, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, অনেকগুলো পাবলিক ইভেন্ট হয়ে গেল এবং এটা মানুষের মধ্যে একটা মানে ভীষণভাবে চাহিদা যে এরা যখন এত রিড করতে পারে কেন আরজিকরেরটা পারছে না? মানে মানুষের কোয়েশ্চেন থাকে আরকি যে অনেক বড় রিডার হয়ে গেছো। দেখি তো আরজিকরের মেয়েটার কি হয়েছিল কি করে বার করো। দেখো তো বলতে পারো কিনা? হুম। তারপর কেউ বলে এরা যদি এতই পারে তাহলে কেন পুলিশকে সাহায্য করে না? বলে। কোনো প্রবলেম নেই। বলতেই পারে মানুষ। কেননা মানুষের মনের মধ্যে কিউরিওসিটি থাকলে তবেই তার আনসার বা সলিউশনটা বেরিয়ে আসে। এটা বাস্তব কথা। কোয়েশ্চেন না উঠলে কিন্তু আনসার বেরোবে না। এবার এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পাবলিক প্রপার্টি, যেরকম আমি তোমাকে বললাম যে আকাশিক রিডিং এ পারমিশন লাগে। ধরো তোমার আমি রিড করছি। তোমার সোলকে কিন্তু পারমিশন দিতে হবে। তবে সেই বুকটা খুলবে বা সেটা আমি দেখতে পাবো। আচ্ছা। কিন্তু যখন সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায় না বা পাবলিক প্রপার্টি পাবলিক কোনো কেস হয়ে যায়, তখন পারমিশনটা আমাকে কে দেবে? হুম। তখন তো পারমিশন দেবে না কেউ। এবার পারমিশন যদি না আসে, তাহলে তো অরিজিনাল জিনিসটা এমনিও দেখা যাবে না। বুঝতে পারছো? এটা তো রিডারের দিক দিয়ে বললাম। এবার আরেকটা পার্সপেক্টিভ বলি, সেটা হচ্ছে কোনো সোল না জন্মানোর আগে তার মানে কি ডেস্টিনি হবে বা সে কিভাবে তার লাইফটা শেষ করবে পুরোটাই কিন্তু সে একটা প্ল্যান করেই আসে। সেটাকে বলে সোল প্ল্যান। ঠিক আছে? কিছু, কিছু অ্যাওয়াকেন সোল এরকম থাকে, তারা কিন্তু নিজের লাইফটাকে এরকমভাবেই মানে মনে করো তার কিছু একটা কর্ম ছিল আগের লাইফে, ঠিক আছে? সে জানে যে আমি নেক্সট লাইফে জন্মালে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে বা ৬০ বছর পেরোনোর পর বাকি ২০ বছর আমাকে বা বাকি ১০ বছর আমাকে এক্সেপশনাল কষ্ট পেতে হবে। তার থেকে ওখানে সে কন্ট্রাক্ট করে এলো যে এমন কিছু একটা পাবলিক ইভেন্ট যেন আমার সাথে হয়, তখন তো সে সোল, তখন কিন্তু কোনো নাম অমুক নামের ব্যক্তি কিন্তু নয়। সোল তখন ডিসাইড করে এলো যে আমি পাবলিক এরিয়াতে আমার সাথে এমন কিছু একটা হবে, যেটার মাধ্যমে আমার কর্মাটাও কেটে যাবে এবং একটা মাস মানে যে ধরো পপুলেশন তাদের অ্যাওয়াকেনিং হবে, চোখ খুলবে। হুম। এবার তুমি দেখো একটা আরজিকর একটা মেয়ের সাথে খুব খারাপ জিনিস হয়েছে। সবাই জানে। কিন্তু এটার মাধ্যমে কত মানে প্রশাসন বা তোমার হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ বা তোমার হচ্ছে মানে পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ কতটা অ্যাওয়াকেন হয়েছে বলো তো? ঠিক। আরজি করার আগে পর্যন্ত কিন্তু এই কলেজে হসপিটালের মানে এই যে কেসগুলো এগুলো কিন্তু আসছিল না। এখন কত মানুষ ভোকাল হয়েছে বলো তো? কত জায়গায় প্রবলেমগুলো বেরিয়ে, বেরিয়ে আসছে বলো তো? মানুষ একটা সাহস পেয়েছে তো যে হুম। জানানো যাবে সবাইকে, বলতে হবে, ভয়েসটাকে মানে আ আ তুলতে হবে, না হলে হবে না। এটা কিন্তু একটা অ্যাওয়াকেন। একটা ঘটনার মধ্যে দিয়ে একটা দর্শন চেঞ্জ হয়ে যাওয়া, একটা মানুষের চোখ খুলে যাওয়া। আহমেদাবাদের প্লেন ক্রাশ যদি না হতো, মানছি যে যেটা হয়েছে তাতে প্রচুর লোকের কষ্ট হয়েছে এবং ফ্যামিলি মেম্বাররা অনেকে অনেক জায়গায় ভেসে গেছে, মানছি। কিন্তু সবাই তো কিছু না কিছু কর্মের মধ্যে বাঁধা। এই ঘটনাটার মধ্যে ধরো বিমানের যে যান্ত্রিক ত্রুটিগুলো থাকে, সেগুলো সম্পর্কে লোকে ধরো জানতে পারছে। এখন আরো ভালোভাবে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ঠিক আছে? এবং তার সাথে ধরো ওই সোলের যে ফ্যামিলি,
হুম। সেই সোল হয়তো এটা কন্ট্রাক্টে ছিল যে আমি এভাবে চলে গেলে হয়তো আমার ফ্যামিলি একটা শক পাবে। সেটার মধ্যে দিয়ে তার কিছু অ্যাওয়াকেনিং হবে। বুঝতে পেরেছ? পার্টিকুলার মানে দরজার পাশের ওই সিটটাতেই ২ টো মানুষ বেঁচে গেল। ওই সিটটা সম্পর্কে লোকে জানতে পারবে। তার আগে কি আমরা কেউ জানতাম? ওই সিটটাই কিন্তু আগেও আরেকজন বলছি তো। বেঁচে গেছিল। হ্যাঁ, ওইজন্যই তো বললাম। ২ জন বললাম তো ওইজন্যই। ঠিক। তার আগে কি আমরা কেউ জানতাম যে আগে একজন বেঁচে গেছিল? বা হুম। এবারেও একজন বেঁচে গেল? জানতাম না। তো কিছু পাবলিক ইভেন্ট ঘটে বা মানে এরকম ধরনের হয় কিছু অ্যাওয়াকেন করার জন্য। খুব ইমোশনালি আমি কিন্তু পার্টিকুলার অভয়ার কথা বা আমেদাবাদে যারা চলে গেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি না। তারা চলে গেছেন সব দিক দিয়ে এটা একটা ক্ষতি। মানে আমাদের ইন্ডিয়ারই আমি বলছি ক্ষতি। আমাদের কলকাতার ক্ষতি। কিন্তু তারপরেও যদি এটা আমরা সোল লেভেলে ভাবি, তাহলে এটা কিন্তু কিছু, কিছু অ্যাওয়াকেন স্টেট। মানে কিছু, কিছু জিনিসকে অ্যাওয়াক করার জন্য একটা জিনিসকে ডেস্ট্রয় করা। হুম। এই যে ধরো পুলওয়ামা হুম। বা তোমার হচ্ছে এই কিছুদিন আগে যেটা হলো পেহেলগাম। টেররিস্টও তো মানুষকে মারছে, আর্মিরাও মানুষকে মারছে। হুম। ঠিক আছে? দুজনের কিন্তু ইনটেনশনটা আলাদা। একজন ক্ষতি করার জন্য মারছে, একজন বাঁচানোর জন্য মারছে। তাহলে তো দুজনেরই পাপ হওয়ার কথা। আর্মিদেরও পাপ হওয়ার কথা। কিন্তু কেন হচ্ছে না? তার ইনটেনশনটা আলাদা। তার কিন্তু সোল প্ল্যানটা ওরকমই। বা যাদেরকে গুলি করে মারা হলো সেই ব্যক্তিগুলোর নিজেদের সোল কন্ট্রাক্ট কিন্তু ছিল যে এরকম একটা পাবলিক ইভেন্ট হবে এবং তারপর পুলিশ প্রশাসন সজাগ হবে যাতে আরো ৫ টা মানুষ ভালো থাকে। আমরা কষ্ট পাচ্ছি। আমরা এটা নিয়ে ধরো আজকে সিঁদুর পর্যন্ত হয়ে গেল। মানে অপারেশন সিঁদুর পর্যন্ত হয়ে গেল। কিন্তু হলোটা কেন? ওই পার্টিকুলার মানুষগুলোর উপর বেস করেই তো হলো। অ্যাওয়াকেনটা তো ওখান থেকেই হলো। না হলে কি হতো? সিঁদুর, অপারেশন সিঁদুর কি হতো? হতো না তো। এইগুলো। তো এই পাবলিক ইভেন্টগুলো না আকাশিক রিডিং বা এগুলোর মাধ্যমে দেখা যায়ও না, দেখা হয়ও না, দেখা উচিতও না। কেন উচিত নয়? তুমি মানে পারমিশন পাবে না। এবার ধরো একটা জায়গার মধ্যে একটা মানে পার্টিকুলার একটা কলেজ বা হসপিটালের মধ্যে মাল্টিপল এন্টিটি থাকে। হুম। তুমি একটা সোল কটা এন্টিটির সাথে লড়বে? হুম। বাই চান্স ধরো সবাই মিলে তারা তোমাকে মারবে না কেউ। কিন্তু সবাই মিলে তোমাকে রিকোয়েস্ট করছে যে আমিও মুক্তি চাই। ও বলছে আমিও মুক্তি চাই। তুমি কজনকে একসাথে মুক্তি করাবে? তুমি তো ফিরতে মুক্তিটা পারবে না। দেয় কিভাবে? ওটা ধরো মানে অ্যাকচুয়ালি একটা মানে সোল ধরো মুক্তি পায় না কিভাবে? ধরো সেই লাস্ট মোমেন্টে সে এতটাই ইমোশনাল বা এতটাই সে কনফিউজড সে হয়তো তার পোর্টালটা দেখতেই পেল না। হুম। ফলে সে যেতে পারল না। পোর্টাল তো কয়েক সেকেন্ডের জন্য থাকে। সে বেরোতে পারল না, যেতেও পারল না। এবার ধরো তার হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো এটা জায়গা নয়, আমাকে এবার যেতে হবে। ব্যাস আমি আর পোর্টাল পাচ্ছি না। তখন এবার সে সবার কাছে যেয়ে এবার রিকোয়েস্ট করছে যে আমাকে মুক্তি করাও, আমাকে মুক্তি করাও। সে বাড়ির লোককে স্বপ্ন দিচ্ছে, অন্য কাউকে দেখাচ্ছে, রিডারদের কাছে আসছে, বিভিন্ন রকমভাবে সে চেষ্টা করছে। এবার তাকে কি করা হয়? তাকে মানে লাইটের দিকে যাওয়ার জন্য তাকে মানে রিকোয়েস্ট করা হয় যে, "তুমি যখন অন্য কোনো লাইটও দেখতে পাবে, তুমি কনফিউজড না হয়ে শুধু লাইটের দিকে চলে যাও। বাদবাকিটা তোমার মুক্তি যেভাবে হওয়ার সেভাবে হয়ে যাবে।" হুম। ঠিক যেরকমভাবে মানে বাচ্চা ধরো মানে মায়ের পেট থেকে যেভাবে পোর্টালের মাধ্যমে লাইট দেখতে পায়, তারপর সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং ওই মানে ওই মাতৃগর্ভ তার যে পৃথিবী, তার সাথে মানে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এক্ষেত্রেও তাই। বলতে পারো একটা পোর্টাল ওপেন হয় এবং সে চলে যায় সেখান দিয়ে। আচ্ছা, তাদের কি কষ্ট হয় এই ইউনিভার্সে থাকতে? হ্যাঁ, মুক্তি যদি না পায় তাহলে তো কষ্ট হবে। তোমাকে যদি এখন ধরো কোনো আইল্যান্ডে নিয়ে গিয়ে যদি রেখে দেয়, তাহলে তোমার তো কষ্ট হবে। তুমি তো চাইবে যে একটা শিপ আসুক এসে আমাকে নিয়ে যাক। তারা কিরকম কষ্ট ভোগ করে মানে এই ইউনিভার্সে? তারা ধরো জানে যে আমাকে কোথায় যেতে হবে। সে তো একটা এনার্জি। বুঝতে পারছো? সে তো একটা এনার্জি। হুম। ধরো একটা এনার্জির সাথে আরেকটা এনার্জির এখানে একটা অনেক বড় কম্বিনেশন রয়েছে। হুম। এবার সেই এনার্জিটার কাজই হচ্ছে ওই এনার্জিটার সাথে গিয়ে জুড়ে যাওয়া। এবার সে যেতে পারছে না। আটকে গেছে। তাহলে তার তো এদিকে আর কিছু ভাবার দরকার নেই। তার তো টার্গেট ওইদিকে আছে। তাকে তো ওইদিকে যেতে হবে। বাচ্চারা যেমন স্কুল ছুটির জন্য অপেক্ষা করে যে কতক্ষণে ছুটিটা পড়বে তারপর যাবো। যাবেটা কোথায়? সেই তো বাড়িতে। বাড়ি। বাড়িতে গিয়ে পড়তে হবে, মায়ের কাছে মার খেতেই হবে। তবু স্কুল ছুটি হবে আমি যাবো। এরকম। মানে তার ওটা তাড়া থাকে যে আমাকে যেতে হবে ওইদিকে। হুম, বুঝলাম। আচ্ছা, আ এই ব্যাপারগুলো যদি আমরা জানতে না পারি, আ পিরামিড কিভাবে তৈরি হয়েছে এটাও নিশ্চয়ই জানতে পারব না? পিরামিডকে অ্যাকচুয়ালি না ধরেই নেওয়া হয় যে এটা কোনো মানুষের ওইভাবে মানুষ তৈরি করেনি। মানে পিরামিডের তৈরির রহস্যটাই হচ্ছে খুব মানে কি বলবো? অন্যরকম আরকি। মানে ওই লেভেলের পাথর আর ওইভাবে তোলা
একদম সূক্ষ্ম একদম মানে জ্যামিতির মানে ক্যালকুলেশন। পরপর ৩ টে একদম ৩ টে তোমার ৩ টে তারার সাথে একদম ডাইরেক্ট কানেক্টেড। মানে খুবই অস্বাভাবিক ব্যাপার আরকি মানুষের পক্ষে করা। তো ধরেই নেওয়া হয় যে এটা মানুষে করেনি। কারা বানিয়েছে তাহলে এটা? কারা বলতে দেখো, যেটা নরমালি বলছে যে এলিয়েন বানিয়েছে। কেউ বলছে ইউএফও বানিয়েছে। এরকমই কনসেপ্ট রয়েছে। এটা তো এখনো কোনো কিছুর এটার তো কোনো ইয়ে বেরোয়নি এটা এখনো। আকাশিক রিডিং মাধ্যমেও জানা না, সম্ভব না, না। না। আকাশিক রিডিং কিন্তু যদি আকাশিক রিডিং করে কি করে করবে? পারমিশন কে দেবে? কে দেবে পারমিশন? কি নামে হবে? পিরামিড নামে? আদৌ তো তার নাম পিরামিড ছিল না। পিরামিডের টাইমে তো তার নিশ্চয়ই অন্য কোনো নাম ছিল। হুম, ঠিক। আচ্ছা, তোমার কিছু পজিটিভ গল্প আমরা শুনতে চাই, এক্সপেরিয়েন্স। ভগবানকে দেখেছো কখনো? ভগবানকে মানে দেখা যায় না। ভগবানের সোর্স লাইট দেখা যায়। মানে? যেরকম ধরো যদি মহাদেব বলি, ঠিক আছে? মহাদেবের সোর্স লাইট তোমার হচ্ছে ভীষণ কাম, ভীষণ দয়ালু টাইপের একটা ধরো উনার নেচার। তার সাথে উনার ধরো ওই ডামরু থাকে, হুম, ঠিক আছে? তো সোর্স লাইট ওরমভাবে দেখা যায়। তুমি অবয়ব দেখলে তুমি কালার দেখতে পাচ্ছ মহাদেবের। ক্রাউন চাকরার কালার দেখতে ভায়োলেট কালার দেখতে পাচ্ছ। এরকমভাবে কানেক্ট হয়। আবার ধরো মা কালী দেখছো। সেক্ষেত্রে তুমি ধরো পুরো ব্ল্যাকের উপরে রেড এনার্জি দেখতে পাবে সোর্স লাইট। তখন তুমি বুঝতে পারবে। হনুমানজি দেখছো, তুমি অরেঞ্জ সোর্স লাইট দেখতে পাবে। কৃষ্ণা দেখছো মানে শ্রীকৃষ্ণকে দেখছো, তখন তুমি ওই মিক্সড একটা ইউনিভার্সাল কালার দেখতে পাবে। হুম, বুঝলাম। তোমার কিছু এক্সপেরিয়েন্স শুনে একটু হন্টিং, একটু পজিটিভ কিছু। দেখো পজিটিভ বলতে যেকোনো ক্লায়েন্টেরই না ধরো আসেই সে নেগেটিভ নিয়ে। যেকোনো প্রবলেম নিয়েই সে আসে। সে কিন্তু বলে না যে আমার ৫ টা বাড়ি আছে। তুমি বলো তো আমি আগের জন্মে কি করেছি যে আমার ৫ টা বাড়ি হয়েছে? কেউ বলে না। সবাই বলে আমার ৫ টা বাড়ির মধ্যে আমার ৫ টা বাড়িরই ভাগ চাই। কি করে পাবো দেখো তো? এটাই বলে। তো আসেই সবাই নেগেটিভ নিয়ে। কিন্তু যখন আমরা ওই দেখতে পজিটিভ নেগেটিভ মেলাতে ওটার যখন একটা আউটকাম বেরোয়, তখন সে কিন্তু সলিউশনটা পজিটিভ হিসাবেই নিয়ে যায়। যদি আমরা সেখানে কোনো নেগেটিভ এন্টিটি দেখেও থাকি, রেজাল্ট ওয়াইজ কিন্তু সেটা পজিটিভ দিকেই যায়। বুঝতে পেরেছো? সুতরাং নেগেটিভ পজিটিভ ওরকম আলাদা করে ফিডব্যাক মানে দেওয়া যাবে না যে এই কেসটা আমার নেগেটিভ আর এই কেসটা আমার পজিটিভ। এরকম কিছু নেই। হুম। মিক্স থাকে সবটাই। আচ্ছা, এটা আমি একটা দেখেছি, মানে বহু মানুষ আছে যারা বিভিন্ন রকম শারীরিক অসুবিধায় ভোগে। হুম, ডাক্তার দেখায়, বিভিন্ন রকম টেস্ট করে, হুম, কিন্তু কোথাও কিচ্ছু ধরা পড়ে না। সব হুম। নরমাল। তবুও তারা কষ্টটা ভোগ করছে। এটা কি? হ্যাঁ, এটা ধরো উনার ডেট অফ বার্থ এর মধ্যে 7 থাকবে। হুম, মানে নিউমারোলজিক্যালি। শুধু ডেট অফ বার্থ না, মানে উনার যে গ্রিড, সেই গ্রিডের মধ্যে 7 থাকবে, 777 বা 777 থাকবে। ঠিক আছে? মানে 7 মাস্ট থাকবেই। তবেই সে ওই আনডিটেক্টেবল প্রবলেমগুলো ফেস করবে ফার্স্ট অফ অল। মানে শরীরের যেকোনো জায়গাতে তো ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সে বুঝতে পারছে না কেন হচ্ছে। পেইন কিলার খেলে কমছে, আবার তারপর হচ্ছে। এটা কেতু রিলেটেড একটা প্রবলেম হয়। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে চাকরা। চাকরা মানে রোগের সাথে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড। আচ্ছা। আমরা সবাই জানি যে ৭ টা চাকরা। যদিও ৭ টা চাকরা না আছে মানে মানে কি বলবো তোমার আ ১০০ র উপরে মানে ১০০ র উপরে চাকরা আছে আরকি। ১১২ টা না ১৪ টা চাকরা আছে। সবকটাই চার্জ করা যায়। কিন্তু মেইন যে চাকরা আমরা ধরে নিই ৭ টা। ঠিক আছে? তো চাকরা অনুযায়ী কিন্তু রোগ হয়। মানে কোনো চাকরা যদি ডিসব্যালেন্স থাকে সেই অ্যাকর্ডিং প্রবলেম কিন্তু সে ফেস করবে। সেটা হয়তো মেডিকেলি ধরাও পড়ে গেল। কেতু রিলেটেড হলে সেটা ধরা পড়বে না। কিন্তু কেতু রিলেটেড যদি না হয় তাহলে ধরা পড়বে। এবং তুমি ট্রিটমেন্ট করছো ঠিক আছে। যদি তুমি ওই মানে পার্টিকুলার ওই চাকরাটা যদি তুমি ব্যালেন্স করো, তাহলে ওই রোগটাও কিন্তু অনেকটা কমে যায়। যেরকম প্রত্যেকটা চক্র থেকে কি, কি রোগের সম্ভাবনা আছে? দেখো যেরকম নাম্বার 1 হচ্ছে আমাদের রুট চাকরা। হুম, রুট চাকরা যদি প্রবলেম হয় তাহলে পা, কোমর, হাঁটু, গোড়ালি, জয়েন্ট, পেইন এগুলো হবে। পা ঝিনঝিনে। হুম, তারপরে ধরো সবসময় মনে হবে কি যে আমি আজকে করছি, আজকে খাচ্ছি। আমি ১ বছর পর কি খাবো? আমি ১ বছর পর কি করে দাঁড়াবো? আমি কি করে লাইফটাকে কাটাবো? সংশয়। ইনস্টেবিলিটি, ইনসিকিউরিটি এই প্রবলেমগুলো থাকবে।
হুম। একটু পা মুড়ে বসলে পা ঝিনঝিন করবে। পা অবশ, অবশ লাগবে হবে। এটা রুট চাকরা। যদি ব্যালেন্স করা যায়, এই প্রবলেমগুলো আস্তে, আস্তে করে কাটতে শুরু করে দেয়। আচ্ছা। তারপরে হচ্ছে তোমার স্যাক্রাল চাকরা। হুম। স্যাক্রাল চাকরা হচ্ছে তোমার মানে রুট চাকরার একটু রুট চাকরা হচ্ছে তোমার ওই টেল বোন যেটা, টেল বোন থেকে মানে নিচের পোরশনটা এরকম আরকি। মানে রুট চাকরা তলা থেকে এরকম, আর ক্রাউন চাকরা হচ্ছে উপর থেকে এরকম। আচ্ছা। আর বাকি চাকরাগুলো হচ্ছে এরকম, এরকম ভাবে। বুঝতে পারছো? মানে পুরো রাউন্ড করে। সাপের মতনই উঠেছে আরকি। হ্যাঁ। তো এবার ধরো স্যাক্রাল চাকরা। স্যাক্রাল চাকরা মানে হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর দিয়ে মানে ওই জায়গাটা পুরোটাই। ঠিক আছে? ধরো যদি কারো স্যাক্রাল চাকরা প্রবলেম হয়, তার সেক্সুয়াল প্রবলেম হবে। তোমার হচ্ছে মেয়েদের ইউটেরাস রিলেটেড প্রবলেম হবে, ওভারি রিলেটেড প্রবলেম হবে, ইউরিন রিলেটেড প্রবলেম হবে, ইউটিআই প্রবলেম হতে পারে। এই হুম। ধরনের প্রবলেম হবে। যদি আরেকটু ওপরে দেখি, নাভেল চাকরা বা সোলার প্লেক্সাসও বলে, সেটা যদি দেখি, তাহলে তোমার ধরো ইন্টেস্টাইনে প্রবলেম হবে, লিভার, গল ব্লাডার, তারপর তোমার হচ্ছে স্প্লিন, ঠিক আছে? প্যানক্রিয়াস, এগুলোতে প্রবলেম হবে। যদি তার উপরে উঠি, ঠিক আছে? হার্ট চাকরা। হার্ট চাকরা যদি প্রবলেম হয়, লাংসে প্রবলেম হবে। তারপরে তোমার হচ্ছে ধরো কাউকে বিশ্বাস করতে প্রবলেম হবে। একটা ট্রাস্ট ইস্যু থাকবে সবকিছুর ক্ষেত্রে। কোনো কিছু দেখলে ভয় লাগবে। হুম। আচ্ছা, তারপর তোমার হচ্ছে হাই বিপির প্রবলেম থাকবে। ঠিক আছে? এগুলো হলো। যদি থ্রোট চাকরায় প্রবলেম থাকে, সবার ১ম এ কথা বলতে প্রবলেম হবে। মানে কথা বলছি আমি, মানে আমি বলছি এক, লোকের মাথায় গিয়ে ঢুকবে অন্যরকমভাবে। হুম। মানে ঠিক জায়গায় ঠিক কথা বলতে প্রবলেম হবে। থাইরয়েডের প্রবলেম হতে পারে, গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম হতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে। এই জায়গাটা পুরো কভার হয়ে যায়। ঠিক আছে? এবার ধরো থার্ড আই। থার্ড আই এ যদি প্রবলেম হয়, চোখে প্রবলেম হবে মেইনলি। ঠিক আছে? তারপর তুমি ধরো কনফিডেন্স এর প্রবলেম হবে, ভিশন এর প্রবলেম হবে, তারপর ডিসিশন মেকিং এর প্রবলেম হবে। অনেক কিছুই প্রবলেম হবে। আর ক্রাউনটা তো ধরো আমাদের মানে মাথার কানেক্টিভিটির উপরে। একটা ব্যাপার। ওটা তো আর চাকরার মধ্যে ওইভাবে কানেক্ট হয় না। মানে ওটা হচ্ছে তোমার লাস্ট। ওটা মানে সহস্রা চাকরা বলে আরকি। মানে ১০০০ টা পাপড়ির মতন আরকি। ক্রাউন যেটা বলে, ক্রাউন মানে যেরকম মুকুট। আমরা মুকুট পরি ওরকম দেখতে হয় খানিকটা। হুম। তো ওটা হচ্ছে হায়ার ইউনিভার্স এর সাথে কানেক্ট করার জন্য। তো ওটা যদি কারো অ্যাক্টিভেট থাকে সে কানেক্টেড। যদি কেউ অ্যাক্টিভেট না থাকে সে একটু নাস্তিক প্রকৃতির হবে। হুম, এইজন্যই সবার মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে একটু নাস্তিক ব্যাপারটা হুম, আছে। থাকে। বেশ। আচ্ছা, একজন আকাশিক রেকর্ড রিডার হিসেবে হুম। তুমি বলো যে একজন সাধারণ মানুষ একজন রিডারের কাছে কি রকম প্রত্যাশা নিয়ে যাবে? প্যাটার্ন ওয়াইজ মানে যদি কোনো প্রবলেম থাকে তার সলিউশন হিসেবে উনি আসতে পারেন। উনার হেলথ ইস্যু হলে উনি আসতে পারেন। উনার যদি কোনো কিছু সম্পর্কে কনফার্মেশন চাই যে আমি এই কাজটা করতে যাবো, আমার জন্য ঠিক হবে না ভুল হবে, সেটা জানতে পারেন। পাস্ট লাইফ রিলেটেড প্রবলেম, কর্মা এগুলো তো আছেই। এছাড়াও কারো বাচ্চার মানে ধরুন কারো বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে যে বাচ্চা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, মাকে পছন্দই করে না। কেন করে না? শুধু, শুধু বাচ্চাটাকে দোষ দিয়ে তো লাভ নেই। হুম। মায়েরও কর্মা থাকতে পারে। তো সেটার জন্য উনি আসতে পারেন। তারপরে ধরো রিলেশনশিপ ইস্যু আসতে পারেন। শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম আসতে পারেন। বুঝলাম। থ্যাংক ইউ পল্লবীদি। এত সুন্দরভাবে আমাদেরকে জিনিসটা বোঝাবার জন্য আর তুমি যে আমাদের ডাকে সাড়া দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আড্ডা আজকে এখানেই ইতি হচ্ছে। তবে তার আগে আপনারা এই আকাশিক রেকর্ড রিডিং সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো লাইভ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এরকম একটা এপিসোড আপনার জন্য করতেই পারি। আর যদি কোনো রকম লাইফ সংক্রান্ত এরকম সমস্যার মধ্যে আপনারা ভোগেন এবং চান যদি কোনো সমাধান খুঁজে পেতে অবশ্যই পল্লবীদির সাথে যোগাযোগ করুন। ওনার কন্ট্যাক্ট ডিটেইলস আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। নমস্কার।